জিনিসটা। মানে আপনি কি প্রাইস পরবর্তীতে এডিট করবেন নাকি করবেন না? হ্যাঁ, পরবর্তীতে এডিট করা লাগতে তো পারে, কারণ দেখা গেলো সবাইকে ডিলার প্রাইস আবার দেখা গেলো কম বেশি হতে পারে প্রাইস। একটা হচ্ছে যে আমাদের যে যখন আমরা প্রাইস লিস্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা একটু যাই, আমরা টালিতে। স্ক্রিন কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের যখন আমরা প্রথমে টালিতে লগ ইন করি, হ্যাঁ, লগ ইন করার পর এই জায়গাটাতে দেখবেন যে কারেন্ট পিরিয়ড নামে একটা অপশন দেখায়, ঠিক আছে? এই কারেন্ট পিরিয়ডটার মধ্যে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখা লাগবে, যে যদি কোনো কারণে এই পিরিয়ডের আগের অথবা পরের ডেটে কোনো এন্ট্রি আমরা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো না। এই পিরিয়ডটা আমাদেরকে চেঞ্জ করে তারপরে আমাদেরকে এই পিরিয়ডের বাইরে যদি আমাদের কোনো ট্রানজেকশন করতে হয়, এন্ট্রি দিতে হয়, সেটা আমাদের দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে যদি দেখা যাচ্ছে পারমিশন দিচ্ছে না, সেক্ষেত্রে দেখতে হবে, ওই মেসেজেই বলে দেয় যে এটা পিরিয়ডের কারণে হচ্ছে। তো এই কোম্পানি যখন ওপেন মানে লগ ইন হবে, লগ ইন হওয়ার পরে যদি পিরিয়ড চেঞ্জ করতে হয়, পিরিয়ডের অপশন সবসময় একটাই, আমরা এখানে অল্টার F2 দিয়ে আমরা চাইলে এখানে পিরিয়ডটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? ওপেনিং ডেট এবং ফ্রম এবং টু, এই দুটাকে যদি আমরা চেঞ্জ করি, তো এই কারণে পিরিয়ডের কারণে অনেক সময় আমাদের এন্ট্রি করতে গেলে জটিলতার সৃষ্টি হয়। তো এই পিরিয়ডের কারণে যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটু পিরিয়ডটা চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? এইটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো যে আমাদের যদি প্রাইস লেভেল আমরা ক্রিয়েট করি, ঠিক আছে? ক্রিয়েট করার পরে আমরা গত ক্লাসে না তার আগের ক্লাসে বোধহয় প্রাইস লেভেল ক্রিয়েট করার বিষয়টা দেখেছিলাম। তো আমরা আমাদের প্রাইস লেভেলটা যদি একটু দেখি, আমরা অল্টারে যাচ্ছি, অল্টার থেকে এখান থেকে আমরা প্রাইস লেভেল স্টক অনুযায়ী এখানে হচ্ছে প্রাইস লেভেল, তাই না? প্রাইস লেভেলে যাচ্ছি, এই তিনটা ছিল আমাদের প্রাইস লেভেল, আর প্রাইস লিস্ট লিস্ট ছিল হচ্ছে আমাদের এইটা। তো আমাদের এই যে হচ্ছে আপনার কোন কোন আইটেমে আমরা প্রাইস দিয়েছিলাম, ধরেন এই যে ম্যাটেরিয়ালস ফিনিশ গুডসে আমরা দিয়েছিলাম, আমরা ফিনিশ গুডস দিলাম, কর্পোরেট প্রাইস এটা দিলাম, দেওয়ার পরে তো আমাদের যদি প্রাইস আপডেট করতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এইখান থেকে আপডেট করে নিব। করে নিলেই আমাদের, ধরেন আমাদের যে প্রাইস ছিল ওই প্রাইসটা আমরা দেখি ফার্স্ট মার্চের জায়গায় আমরা একটু পিরিয়ডটা আবার একটু চেঞ্জ করি। এখানে ধরেন 1/4/24 এই ডেট দিচ্ছি, দিয়ে এন্টার দিলাম। এখানে কিন্তু আমরা দেখতেছি যে আমাদের প্রিভিয়াস যে প্রাইস ছিল সেটা হলো এই দুইটা আইটেম দেখা যাচ্ছে, দুইটা আইটেমের এটা একটা প্রাইস ছিল এইটা, এটা একটা প্রাইস ছিল এইটা। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই প্রাইসটা ছিল এই যে অ্যাজ অন 1 জুলাই 2003, এই ডেটে এই প্রাইসটা আমাদের এটা ছিল সেলস প্রাইস, এটা বোধহয় কস্ট প্রাইস, যাই হোক এইভাবে ছিল আর কি। এখন যদি আমাদেরকে প্রাইস লেভেল বা প্রাইস লিস্ট চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমরা নতুন করে এখানে এই যে ডেটটা দিয়ে এন্টার দিয়ে আমরা চাইলে লেস দেন, তো আমরা জানি যে লেস দেন ফ্রমটা কি। লেস দেন ফ্রম হচ্ছে যদি প্রাইস বিভিন্ন রকমের হয়, যে আপনার মিনিমাম কোয়ান্টিটি কত হইলে, ধরেন 100 হইলে কত, আর 100-র উপরে হইলে কত, এই ধরেন আর কি, যদি অফার থাকে। আর যদি কোনো অফার না থাকে, সরাসরি প্রাইস লিস্ট হয়, তাহলে আমরা নেক্সট অপশনে যাবো, এইখান থেকে ধরেন এটা 110 টাকা আছে, পরবর্তীতে আমি 115 টাকা প্রাইস করে দিলাম। তো তারপরে কি হবে, যে যে পিরিয়ডের পরে আমরা এখানে প্রাইস লেভেলটা আপডেট করতেছি, ওই ডেটের পরে যখন আমরা কোনো ভাউচার এন্ট্রি করতে যাব, তখন কিন্তু এই আপডেট প্রাইসটা আমাদের যখন ইনভয়েস করতে যাবো সেই ইনভয়েসে আমাদের শো করবে। তো এইটা হলো মূলত প্রাইস লেভেলের, যদি আপডেট করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে আপডেট করে দিতে পারি। এই আচ্ছা, আপনার প্রবলেম হয়েছিল কোথায়, এখানে না অন্য কোনো জায়গাটাতে? প্রবলেম হয়েছিল সেলস করতে যে মিস্টার ফয়সালের কাছে। সেলস করতে যে, আচ্ছা, আমরা যদি ভাউচার থেকে এখানে সেলসে যাই, সেলসের কাছে মিস্টার ফয়সাল, তো আপনিও ফয়সাল দিচ্ছেন তাই তো? আচ্ছা, ফয়সাল দেন, অসুবিধা নাই। ফয়সাল দিয়ে আমরা নেক্সটে যাচ্ছি, কন্ট্রোল দিয়ে নেক্সটে যাচ্ছি। এখানে ডিলার প্রাইস ছিল, সেলস, এরপরে আমরা এখান থেকে যে আইটেম গুলো ছিল ওই আইটেমের প্রাইস যেহেতু লাগবে, কারণ আমরা এখান থেকে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা লোকেশন দিয়ে কোয়ান্টিটি দিলাম 200,
40 টাকা। এই জায়গাটাতে আপনার কি সমস্যা হচ্ছিল বলেন তো, এখানে প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, এখানে 40 পেজ আপনি তো ক্লিক করতে পারছেন না, ক্লিক হচ্ছিল না ওখানে। ওখানে ফিক্স আচ্ছা, ছিল 50 টাকা। বুঝছি। তার মানে আপনি প্রাইস লেভেল যখন ক্রিয়েট করছেন, এটা আমাদের এই যে কনফিগার অপশন থেকে আমাদের যে প্রাইস লেভেলটা আছে, প্রাইস লিস্ট, এখানে এটা অন অফ করা যায় আর কি। ওইটা আপনার এডিট অপশনটা অফ ছিল, ঠিক আছে? যার কারণে এটা আপনি মানে কন্ট্রোলিং এর একটা বিষয় থাকে যে আপনি ওইটা যদি র্যান্ডমলি প্রাইস চেঞ্জ করতে পারেন, তাহলে তো যদি প্রতিষ্ঠানে এরকম হয়, তাহলে তো এখানে আপনার যে যার মতো করে প্রাইস চেঞ্জ করে নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? এই জন্য ওইটা আপনি চেঞ্জ করছিলেন কোন জায়গা থেকে, কনফিগার থেকে? হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করছিলাম। এখান থেকে আপনার হচ্ছে জেনারেল ডিটেলস, হচ্ছে আপনার দেখি কোনটা ছিল, ইউজ ডিফল্ট বিল্ড অ্যালোকেশন একটা আছে, আহ, আর একটা আছে ওর নিচেই, কোনটা জানো? এটা তো এক্সপোর্ট ডিটেলস। একটু উপরের দিকে ইউজ ডিফল্ট বিল অ্যালোকেশন একটা আছে। ওই ইউজ ডিফল্ট বিল ওয়াইজ ডিটেলস, এটা তো আপনার আর বিল ওয়াইজটা আলাদা জিনিস। বিল ওয়াইজটা হচ্ছে মূলত হচ্ছে বিল বাই বিল যেটা আমরা করছি সেটা। অ্যাডিশনাল ডেসক্রিপশন এটা আলাদা, প্রোভাইড অ্যাডিশনাল ডেসক্রিপশন ফর স্টক আইটেম, তারপর হচ্ছে নেগেটিভ স্টক, ইউজ ভাউচার, মডিফাই, এরপর প্রোভাইড প্রিকল অর্ডার, ভাউচার রেফারেন্স, টু ব্যালেন্স অন ভাউচার, তারপর use standard selling last sold rate for item with no price list. Component. আচ্ছা ঠিক আছে, আমরা ওটা আমার এখানে হয়তো কোনো ইয়াতে অন করা আছে, সম্ভবত এটা আপনার এই যে ফিচার অপশনে আছে, ঠিক আছে? ফিচার থেকে আপনার ইনভেন্টরিতে এইখানে আপনার হচ্ছে মেইনটেইন ইনভেন্টরি, এনাবল হচ্ছে এনাবল মাল্টিপল প্রাইস লেভেল, এটা এনাবল batch wise, enable job order, cost tracking, job costing, I mean inventory using actual and bill taxation, payroll. আমরা ওটা পরে দেখবো, অসুবিধা নাই। আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ক্লাস করব, সেটা হলো আমরা প্রথম দিকে যখন র মেটেরিয়ালস ইম্পোর্ট দেখিয়েছিলাম, তো র মেটেরিয়ালস ইম্পোর্টের সময় আমরা দেখছিলাম যে ইম্পোর্টের সময় যখন আমাদের কাস্টমস অ্যান্ড ফরওয়ার্ডিং থেকে আমরা প্রোডাক্ট রিসিভ করি, সেই সময় আমরা কিছু ট্যাক্স, কিছু ভ্যাট অ্যাডভান্স দিয়ে আসি। তো এই অ্যাডভান্সটা আমাদের কোথায় ছিল? আমরা যদি এখান থেকে ব্যালেন্স শিটে যাই, তো ব্যালেন্স শিট থেকে আমরা যদি ওয়াল্টার F1 দিয়ে ডিটেলস করার পরে আমরা এখানে লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাসেট এই জায়গার ভিতরে ঢুকলে দেখবো যে আমরা এইখানে অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড ভ্যাট নামে আমরা কিছু ট্যাক্স এবং কিছু ভ্যাট আমরা এই জায়গাটাতে আপনার কি করে রাখছি, পেমেন্ট করে রাখছিলাম। আমরা ইম্পোর্টের এগেনস্টে আমরা যদি 80,000-এ ঢুকি, ঢোকার পরে দেখবো যে এখানে 80,000 আমাদের এন্টার দিলে এইখানে আমরা দেখতেছি যে ওই যে ইম্পোর্টের এগেনস্টে আমরা যে সিএনএফ এর সাথে যে কস্ট গুলা অ্যাডভান্স হিসাবে আপনার পেমেন্ট করে আসছিলাম, সেই পেমেন্ট গুলা কিন্তু আমাদের এইখানে লোন অ্যান্ড অ্যাডভান্সের এগেনস্টে আমাদের এই জায়গায় রয়ে গেছে। তো এখন এটা তো আমাদের অ্যাডজাস্ট হবে, তাই না? আমরা তা না হলে তো ইম্পোর্ট করতে থাকবো, আমাদের এই জায়গার ব্যালেন্স গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটার সমাধানটা কি? সেই সমাধানটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। তো প্রথমত কথা হলো যে আমরা ভ্যাটের ব্যাপারে আগে কিছু আলোচনা করছিলাম, আজকে আর একটু আলোচনা করি। যদিও আমি
পার্সোনালি ভ্যাটের উপরে যে খুব এক্সপার্ট সেটা আমি বলতে চাচ্ছি না আপনাদেরকে। তো আমি ওই যে ইনকাম ট্যাক্সের একজন ভদ্রলোক, উনি তো একটা ক্লাস নিয়েছিল, আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর উনি দিয়েছিলেন, আপনারা হয়তো কেউ কেউ ছিলেন ওখানে, সবাই ছিলেন কিনা জানি না। আমি যতটুকু জানি সেই বিষয়টা আপনাদেরকে একটু মানে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে, তো যখন কোনো প্রতিষ্ঠান আপনার এই ম্যানুফ্যাকচারার কোনো প্রতিষ্ঠান, সে যখন আপনার ইম্পোর্টের সময় ম্যানুফ্যাকচারার হইতে পারে অথবা ইম্পোর্টারও হইতে পারে, ইম্পোর্টার যদি হয় সেক্ষেত্রেও কিন্তু সে ফিনিশ গুডস যখন পারচেস করবে, পারচেস করার সময় আপনার অ্যাডভান্স ট্যাক্স ভ্যাট এগুলো আপনাকে পরিশোধ করে আসতে হবে। পরিশোধ তো না, এটা অ্যাডভান্স দিয়ে আসতে হবে। অর্থাৎ ইম্পোর্টের সময় কাস্টমস তাদের সিস্টেমে যেহেতু সে বুঝলো যে আপনি এত ডলারের প্রোডাক্ট রিসিভ করছেন, অতএব এটা তো আপনি বিক্রি করবেন, বিক্রি করে আপনি ভ্যাট কালেকশন করবেন, অতএব আপনি আগেই সরকারের ভ্যাট দিয়ে আসেন। কারণ হলো যে আপনি পরবর্তীতে হয়তো ভ্যাট নিয়ে তালবাহানা করতে পারেন বা ভ্যাট ফাঁকি দেওয়ার বিভিন্ন বুদ্ধি শুদ্ধি, এই কারণে তারা অ্যাডভান্স এই জিনিসটাকে ইম্পোর্টের এগেনস্টে, বিশেষ করে যারা ইম্পোর্ট করে, এটা সেটা হোক র মেটেরিয়ালস অথবা সেটা হোক ফিনিশ গুডস, তখন আপনার কাস্টমস কি করে, তারা এই যে আপনার বিল অফ এন্ট্রির ভিতরে অ্যাডভান্স ট্যাক্স এবং অ্যাডভান্স ভ্যাট হিসেবে কিছু টাকা তারা অ্যাডভান্স কেটে রাখে। ভ্যাট দেখবেন আপনি 15%ই কাটে, আবার ট্যাক্স হচ্ছে 5%, এরকম কাটে, কম বেশি আছে, প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আসলে তারা কত কাটবে। তো এখন যে ট্যাক্সটা আমরা ইম্পোর্টের সময় দিয়ে আসছি, ওই ট্যাক্সটাকে আমরা কি করছি, আমরা এখানে অ্যাডভান্সের এগেনস্টে রেখে দিছি, এখানে আমাদের টাকাটা পড়ে আছে। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা সেলসের সাথে ভ্যাটের বিষয়টা এখনো পর্যন্ত দেখি নাই। তো এখন আমরা যখন সেল করব, সেল করার সময় আমরা কিন্তু কি করব, আমরা কাস্টমার থেকে ভ্যাট কালেকশন করব। অর্থাৎ যখন আমরা সেলস করি, সেলসের সাথে ধরেন বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভ্যাট যদি হয় আপনার 15%, তো সেক্ষেত্রে আপনি বিলের সাথে 15% ভ্যাট অ্যাড করে দিবেন। আর ভ্যাট অ্যাড করার সাথে সাথে আপনি কি করবেন, ওই ভ্যাটের যে 15% যে ভ্যাট আপনি সরকারকে দিয়েছেন, সেই মুসুক চালানটা সহ আপনি এই মুসুক চালান প্লাস তার ইনভয়েস, আপনার প্রতিষ্ঠানের ইনভয়েস, এইটা সহ আপনি যে আপনার থেকে প্রোডাক্ট পারচেস করতেছে আপনার পার্টিকে আপনি দিয়ে দিবেন। অর্থাৎ যখন আপনি ভ্যাট কাটবেন, তাৎক্ষণিকভাবে আপনি তাকে মুসুক চালান দিতে বাধ্য থাকবেন। তো এই যে যে 15% ভ্যাট, এটা আপনি কালেকশন করতেছেন, আর এর এগেনস্টে কিন্তু আমরা কি করছি, প্রতিষ্ঠান কি করছে, অ্যাডভান্স ভ্যাট দিয়ে আসছে। তো দুইটার সমন্বয় আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু সরাসরি এন্ট্রি দেখবো, যে এটাকে আমরা কিভাবে সমন্বয় করে ভ্যাটের বিষয়টাকে সুরাহা করতে পারি। তো আমরা প্রথমত আমাদেরকে বিল করতে হবে, বিলের মধ্যেই আমাদেরকে এই ভ্যাটটা শো করতে হবে। তো আমাদের যখন আমরা এই যে ইম্পোর্টের এগেনস্টে যখন আমরা ভ্যাট দিছি, এটা ছিল আমাদের অ্যাডভান্স। আর যখন আমরা সেলসের সময় ভ্যাট কালেকশন করতেছি, সেটা কিন্তু আমার কারেন্ট লাইবিলিটিস, আমি দেনা। ওদিকে আমি একদিকে অ্যাডভান্স দিয়ে আসছি, এদিকে আবার আমি যে ভ্যাটটা কালেকশন করছি এটা আমি দেনা। এখন এই দুইটার সমন্বয় হবে ভ্যাট অফিসে কিভাবে, যে আপনার টোটাল কত আপনি ইম্পোর্টের এগেনস্টে দিয়ে আসছিলেন আর সেলস করে আপনি কত কালেকশন করেছেন, এখন ব্যালেন্স হিসাব করে আপনার একটা এখানে চালান জমা দিতে হবে, যেটা আপনার হচ্ছে মুসুক 9.1 এর মাধ্যমে সাধারণত যেটা সুরাহা করা হয়, সেখানে আপনার উল্লেখ করে দেওয়া হয় যে আমি ইম্পোর্টের এগেনস্টে এত টাকা ভ্যাট দিয়ে আসছি, আর এই মাসে আমি টোটাল সেলস করছি এত, তার এগেনস্টে আমি ভ্যাট কালেকশন করছি এত। তো এরপরে আমার ব্যালেন্স হচ্ছে এইটা। তো এইটার আমরা অ্যাকাউন্টিং সিস্টেমে বা আমাদের যে টালি আছে, টালিতে আমরা কিভাবে এটা মেনটেন করতে পারি সেই বিষয়টা নিয়ে একটু দেখবো। আমরা প্রথমত যেহেতু আমাদের এই যে ব্যালেন্স শিটে আমাদের এই যে হচ্ছে অ্যাডভান্স ইম্পোর্টের এগেনস্টে যেটা আমরা দিয়ে আসছিলাম, সেটা আমরা এখানে এই যে অ্যাডভান্স ট্যাক্স এবং অ্যাডভান্স ভ্যাট নামে দুইটা হেড ক্রিয়েট করে আমরা এইখানে এন্ট্রি দিয়েছিলাম। তো এখন সেলসের এগেনস্টে যদি আমরা ভ্যাট দিতে চাই, তো সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা ভ্যাট হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যাব ক্রিয়েট থেকে আমরা এখানে আপনার লেজারে যাচ্ছি, লেজারে যাওয়ার পরে এখন আমি যে ভ্যাটটা কালেকশন করতেছি এটা আমার কি, আমার এটা কিন্তু দেনা, আমাকে এটা পরিশোধ করতে হবে। তো সেই কারণে এটা আমরা দিব কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে। তো কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আমাদের কি কি গ্রুপ আছে আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের সুবিধা হবে যে কোনো একটা গ্রুপের আন্ডারে আমরা দিতে পারি কিনা। তো এখানে কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আমাদের আছে সানডে ডেটার্স
এসটি লোন রিসিভ ইউ পাস কোড। এখানে আমরা আচ্ছা এখানে আমরা ভ্যাট নামে বা ভ্যাট ট্যাক্স নামে একটা গ্রুপও ক্রিয়েট করে ফেলতে পারি। তাহলে ভ্যাট ট্যাক্সের আন্ডারে আমরা ভ্যাট এবং ট্যাক্স এগুলা রাখতে পারি, অথবা আমরা সরাসরি কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারেও একটা লেজার ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নাই। তো আপাতত আমরা কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে একটা লেজার ক্রিয়েট করতেছি, ক্রিয়েটে যাচ্ছে, যাওয়ার পরে ধরেন আমরা এটা দিলাম হচ্ছে ভ্যাট, কিন্তু ভ্যাটই লিখলাম, রাখার পরে এটা আমরা যেহেতু আমাদেরকে এটা পরিশোধ করতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য আমরা দিনের মধ্যে লায়াবিলিটিস হিসেবে আমরা এটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা এখানে এন্টার দিয়ে তারপরে আমরা এখানে ভ্যাটটাকে সেভ করে দিলাম। ভ্যাট সেভ করার পরে আমরা এখান থেকে যাব ভাউচারে, ভাউচার থেকে আমরা করব হচ্ছে সেলস ভাউচার, ইনভয়েস করব। তো আমরা এর আগে যে পার্টিকুলার করেছিলাম তার মধ্যে ধরেন এখানে আছে অ্যাসেট আছে, বে আছে। তো ধরেন অ্যাসেট ডেভেলপমেন্টটি আমরা এখানে দিচ্ছি, দেওয়ার পরে যেহেতু সরাসরি আমরা ইনভয়েসে যাচ্ছি যার কারণে আমরা এখানে কোনো রেফারেন্স নাম্বার ইউজ করব না, আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে তারপরে কন্ট্রোল এ দিচ্ছি, আবার কন্ট্রোল এ দিচ্ছি, এখান থেকে কর্পোরেট প্রাইস থাকুক, অসুবিধা নাই। এরপরে আমরা এখানে নেক্সট অপশনে এসে আমরা এখানে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। ধরেন আমাদের এখানে যে প্রোডাক্ট গুলার প্রাইস আছে ওইটা দিলে ভালো, নাহলে আমরা আন্দাজে মানে একটা আনুমানিক একটা প্রাইস আমরা দিয়ে দিব। আমরা লোকেশন যেখানে গুডস আছে সেখান থেকে আমরা সেল করব। ধরেন এটা ছিল আমাদের 400 পিস, এখানে প্রাইস আমাদের দেওয়া নাই, আমরা ধরেন দিলাম এটা এটা শোকেস ধরেন 45 টাকা প্রাইস দিলাম। দেওয়ার পরে এন্টার দিচ্ছি। এরপরে চাইলে আমরা আরো আইটেম এখানে যোগ করতে পারি, অসুবিধা নেই, আমরা দুইটাই দিলাম। এরপরে আমরা ভ্যাট যোগ করব, ঠিক আছে। তো আমরা এইখানে না দিয়ে আমরা এরপরে ইন্টার দেবো, ইন্টার দিয়ে প্লাস যখন এইখানে টোটালটা এই উপরে চলে আসবে তারপরে এই জায়গায় এসে আমরা দিব হচ্ছে ভ্যাট, যেটা আমরা একটু আগে লেজার ক্রিয়েট করে আসলাম সেই ভ্যাটটা আমরা এখানে দিচ্ছি। ধরেন আমরা এখানে 15%। ভ্যাট এখানে কি হবে, ভ্যাট এখানে কিন্তু আমাদের প্লাস হবে, অর্থাৎ আমরা বিলের মধ্যে ভ্যাট উল্লেখ করে দিব। আর কাস্টমার কিন্তু আমাকে কত পেমেন্ট করবে, আমার পাওনা 40,500 আর সরকারের পাওনা হচ্ছে 6,075 টাকা, সব মিলে অ্যাসেট ডেভেলপমেন্ট আমাকে 46,575 টাকা পেমেন্ট করবে, চেকে করুক অথবা ক্যাশে করুক। এরপরে আমি যে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসছি সেটার সাথে আমাদের এটা সমন্বয় হবে। তো আমরা এখানে ধরেন 1 মার্চে আমরা এই বিলটা ক্রিয়েট করতেছি, অসুবিধা নাই। আমরা এখানে ধরেন যে এটা ক্রিয়েট করলাম, এটা দিয়ে আমরা যেহেতু আমাদের হচ্ছে আপনার এই যে ইয়া করা ছিল, অর্থাৎ আমরা যে এজিংটা অন করেছিলাম সেই কারণে আমাদের এই রেফারেন্স নাম্বার এবং এই অপশনগুলো আসতেছে, এই কারণে আমরা এটা ইয়েস রাখলাম। ন্যারেশন যা আছে এইভাবে রেখে এন্টার দিয়ে সেভ করলাম। তো আমাদের একটা বিল তৈরি হইলো। এখন ধরেন এরকম আরো 20, 50টা 100টা বিল তৈরি হইতে পারে, হওয়ার পরে আপনার একটা বড় অ্যামাউন্ট ভ্যাট হিসেবে আপনার কালেকশন হিসেবে আসবে। তো এবার যদি আমরা একটু ব্যালেন্স শিটে আসি, আমরা এখান থেকে ব্যালেন্স শিটে আসতেছি। তো এই যে যে ভ্যাটটা, এটা কিন্তু আপনার এক্সপেন্স না, আপনি প্রথমে অ্যাডভান্স দিয়েছেন, এবার আপনি মানে হচ্ছে আপনি পার্টি থেকে এটা অ্যাডজাস্ট করতেছেন। তার মানে আপনি মূলত ভ্যাটটা কে দিচ্ছে, মূলত ভ্যাট কিন্তু প্রতিষ্ঠান দিচ্ছে না, মূলত ভ্যাট দিচ্ছে ভোক্তা, যে আমার থেকে পারচেস করতেছে সে কিন্তু ভ্যাটটা দিচ্ছে। আমি ইম্পোর্টের এগেন্সে টাকা তাকে ঠিকই দিয়ে আসছি, এটা আমার অ্যাসেটে আছে, এখন আমি ভ্যাট কালেকশন করতেছি পার্টি থেকে। এরকম আমি আরো 5টা 10টা 20টা ভ্যাট কালেকশন করব, করার পরে আমার এখানে একটা বড় ফিগার দাঁড়াবে। তো আমি মাস শেষে দেখা যাবে কি যে এখানে আমার একটা অ্যামাউন্ট অ্যাডভান্স দেওয়া আছে, এখানে ধরেন আমাদের ভ্যাটে কত আছে, অ্যাডভান্স ভ্যাট আছে 1,50,000 টাকা। এখন ধরেন আমার এখানে একটা বিলে 6,075 টাকা ভ্যাট আসছে। এবার আমি কি করতে পারি, মাস শেষে যদি এরকমই অবস্থা দাঁড়ায় যে 6,075 টাকাই আমার মাস শেষে সব মিলে ধরেন আসছে বা যাই আসুক, এখন যেহেতু আমরা একটা বিল করছি সেই কারণে একটা হিসাব ধরি। তো সেক্ষেত্রে আমরা এই যে মার্চের, যখন মার্চ মাসের মূসকটা আমরা জমা দেবো সেই জায়গায় আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা থাকবে। তো সেই অ্যাডজাস্টমেন্টটা আমাদের এখানে কিভাবে হবে সেটা আমরা একটু দেখতেছি। তো এইটাকে আমরা কি করব, ধরেন যখন চালান জমা দিয়ে দিব, চালান জমা দেওয়ার সময় আমরা এখানে ভাউচার করব হচ্ছে জার্নাল, জার্নাল ভাউচারের মাধ্যমে আমরা দুইটার সমন্বয় করব।
ধরেন এটা আমাদের মার্চ মাসের 31 তারিখে আমরা এন্ট্রিটা দিব। দেওয়ার পরে এই জায়গা আমার ডেবিট হবে হচ্ছে যেটা আমার ক্রেডিটে আছে ওইটা হবে ডেবিট, মানে হচ্ছে যে ভ্যাটটা হবে ডেবিট, ভ্যাট হবে ডেবিট ৬,০৭৫ টাকা, এবং ক্রেডিট হবে আপনার ভ্যাট ইম্পোর্টের এগেনস্টে যে লেজারটা অ্যাডভান্স ভ্যাট যেটা আছে এইটা হবে হচ্ছে আমার ক্রেডিট। এরপরে আমরা যদি ইন্টার দিই, ইন্টার দিয়ে এখানে আমরা কোন মাসের ভ্যাট অ্যাডজাস্ট করতেছি কি করতেছি এটা আমরা এখানে এন্ট্রি দিয়ে ইন্টার দিলাম। তাহলে কি হলো, এখন যদি আমরা মার্চ মাসের অ্যাকাউন্টসটা দেখি, আমরা ব্যালেন্স শিটে যাচ্ছি, যাওয়ার পরে অল্টার F1 দিয়ে ডিটেলস করলাম, এরপরে 1/3/2024 এবং 31/3/2024 ইন্টার দিলাম। দেওয়ার পরে আমার এখানে ভ্যাটের ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেল। আমি পারচেজের সময় সেলস করার সময় কিন্তু ভ্যাট কালেকশন করেছিলাম, সেই ভ্যাটটা কোথায় গেল? আমাদের এইটার ভিতরে লোন অ্যাডভান্সের যদি যে আমি ট্যাক্সে যাই তো দেখবো আমার ভ্যাটের সাথে ওইটা সমন্বয় হয়ে গেছে, এখানে ছিল 1.5 লাখ টাকা, এটা কমতে থাকবে। অর্থাৎ আপনি যখন পারচেস করবেন তখন ভ্যাট বাড়তে থাকবে, আবার আপনি যখন মাস শেষে অ্যাডজাস্ট করবেন তখন আপনার এই ব্যালেন্সটা কমতে থাকবে, এবং আপনার হাতে কত ভ্যাটের অ্যাডভান্স দেওয়া আছে সেটা আপনার এই জায়গায় সবসময় শো করবে। তো এখন যদি অ্যাডভান্স ভ্যাট আমরা একটু লেজারে যাই, আমরা এখান থেকে ডিসপ্লে, মোর রিপোর্টস, তারপর হচ্ছে অ্যাকাউন্টস বুক, এখান থেকে আমরা লেজারে যাচ্ছি। যাওয়ার পরে আমরা ধরেন ভ্যাট ভ্যাট অ্যাডভান্স ভ্যাট, আমরা অ্যাডভান্স ভ্যাটে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমরা ধরেন পিরিয়ডটা আমরা একটু পুরনো আগের থেকে আসি, ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে 2023। তো এখানে আমরা দেখতেছি যে ডিসেম্বর মাসে ওই যেটা অ্যাডভান্স ইম্পোর্টের এগেনস্টে দিয়ে আসছিলাম 1.5 লাখ, এবং পরবর্তী সময় 31 মার্চে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছি 6,075 টাকা। তার মানে প্রতি মাসেই যখন আমার ঢুকবে তখন এখান থেকে আমার ডেবিট হইতে থাকবে, আর যখন অ্যাডজাস্ট হবে তখন আমার এখানে ক্রেডিট হইতে থাকবে, একটা ক্লোজিং ব্যালেন্স আমার সবসময় এখানে থাকবে। আর যদি কখনো এমন হয় যে আপনার ইম্পোর্টের এগেনস্টে যে ভ্যাট আপনি দিয়ে আসছেন তার থেকে আপনার পেমেন্ট করার পরে দেখা যাচ্ছে মানে ভ্যাট কালেকশন করছেন, করার পরে আপনারা দুইটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, মানে হলো যে এখানে তো আমার কম আছে আমি দিয়ে দিচ্ছি জার্নাল এন্ট্রি, কিন্তু দেখা যাচ্ছে আমার এই ব্যালেন্স থেকে ধরেন পরবর্তী মাসে এখন আমার ব্যালেন্স আছে কত 1,43,000 টাকা, এখন পরের মাসে আর কোনো ইম্পোর্ট নাই আমার, কিন্তু সেল করছি, সেল করার পরে দেখা যাচ্ছে ওইটা 1,50,000 টাকা হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে হবে হচ্ছে আমরা আমাদেরকে যেটা ভ্যাট আমরা নিয়ে আসছি ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে, আর যতটুকু বাকি থাকবে ওইটা আবার আমাদেরকে ক্যাশ থেকে পেমেন্ট দেখাইতে হবে। আমরা ওইটা কিন্তু ক্যাশ থেকে আপনি এখানে পেমেন্ট দেখাবেন, এবং সেই সাথে কিন্তু ক্যাশ থেকে আপনাকে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ওই টাকাটা জমাও দিয়ে আসতে হবে, জমা দিয়ে সেইটা আমাদের এন্ট্রি দিতে হবে, দিয়ে তারপরে আমাদেরকে 1.5 লাখ পূরণ করে দিতে হবে। তো এতটুকু কি আমরা বুঝছি না এখানে কারো কোনো মানে বুঝতে কোনো ঝামেলা আছে? তো যদি শেয়ার করেন তাহলে। ইম্পোর্টের ক্ষেত্রে যে দাস বাংলা ব্যাংকের ইয়াটা দিলাম, ইম্পোর্টের ক্ষেত্রে তো এটা C&F পেমেন্ট করে মেবি অ্যাডভান্স অ্যাডভান্স যে ব্যাটটা, এখন সেটা কি C&F পেমেন্ট করলে কি ব্যাংকের নাম তো তখন মেনশন থাকে না ইয়াতে, মানে ডকুমেন্টসে? এখানে আপনি যখন ইম্পোর্ট করতেছেন ঠিক আছে, আমরা এখানে যদি ভিতরে ঢুকি, এটা ভিতরে ঢুকলে আমাদের এন্ট্রি কি ছিল দেখেন, যে আমরা যদি সিএনএফ এর এগেইনস্টে আমরা এখানে একসাথে ধরেন 3টে এন্ট্রি করছি ঠিক আছে। এখানে ছিল জি জি অ্যাডভান্স ছিল 80,000, অ্যাডভান্স ভ্যাট ছিল 1,50,000 টাকা, আর সিএনএফ এর চার্জ ছিল 50,000 টাকা ঠিক আছে। এই মিলে আমরা 2,80,000 দেখাইছিলাম যে এটা ইম্পোর্টের এগেইনস্টে আমরা অ্যাডভান্স দিয়ে এসেছি ইম্পোর্টের সময়। এটা আপনার ব্যাংক থেকে হইতে পারে, ক্যাশ থেকে হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে, কিন্তু আপনি যখন পোর্ট থেকে প্রোডাক্ট ছাড়াবেন তখন তো আপনাকে পেমেন্ট করতেই হবে। আপনি সরাসরি করেন, এমন হইতে পারে যে আপনি পে অর্ডার দিয়েছেন, আপনি সোনালী ব্যাংকের যে পে অর্ডার আছে ওরা ক্যালকুলেশন করে দিছে। আমরা যদি একটু দাঁড়ান আপনাকে একটু আমরা একটা এর আগে আমরা দেখাইছিলাম আমাদের একটা বিল অফ এন্ট্রি বোধহয় আপনাদেরকে দেখিয়েছিলাম,
তো এটা আপনার এটা যে দেখাইছিলাম, এটা কি আপনাদের খেয়াল আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এইখানে এই জিনিসটা আমরা আগে একটা ক্লাসে দেখাইছিলাম, এটাকে ছিলেন তখন আপনি, না খেয়াল নাই? না না, হ্যাঁ ছিলাম ছিলাম। ছিলেন তো, হ্যাঁ ঠিক আছে। এই যে যখন আপনি ইম্পোর্ট করতেছেন, ঠিক আছে, ইম্পোর্টের সময় কিন্তু আপনার টোটাল ভ্যালুর এই যে ভ্যাট 15% আপনি অ্যাডভান্স দিছেন, এআইটি দিছেন এত পার্সেন্ট, 5% এটি দিছেন এত, এগুলা কিন্তু ইম্পোর্টের এই সময় আমরা পেমেন্ট করে আসছি। এখন আপনি সিএনডিএফ এর মাধ্যমেও দিতে পারেন, আপনি পে অর্ডারের মাধ্যমে দিতে পারেন, আপনাকে দিতে হবে, তাই না? আপনি ব্যাংকের জি চেকের জি। মাধ্যমে দিতে পারেন, পে অর্ডারের মাধ্যমে যেভাবেই দেন, আপনাকে অ্যাডভান্স ভ্যাটও দিতে হবে, অ্যাডভান্স ট্যাক্সও দিতে হবে। তো এগুলো অ্যাডভান্স যখন আপনি পেমেন্ট করে আসবেন, তখন কিন্তু আপনার এই জায়গাটাতে যে ব্যালেন্স শিটে আপনাকে যখন এন্ট্রি করবেন, তখন আপনার এই জায়গাটাতে লোন অ্যাডভান্সের এগেনস্টে আপনার এই জায়গাটাতে এটা শো করবে অ্যাডভান্সটা, ঠিক আছে, ইম্পোর্টের সময়। আর যখন আমি বিল করব, তখন এই বিলের ফিগারটা আমাদের এই যে ভ্যাটের এই অপশন এই জায়গাটাতে আমাদের শো করবে। আমরা যদি একদিন আগে দেই, যেহেতু 31 তারিখ আমরা অ্যাডজাস্ট করেছি, আমরা এইখানে ধরেন দিলাম হচ্ছে 2/3/2024, তখন এই জায়গায় আমরা দেখতেছি যে ভ্যাটের একটা চালান যে আমরা করছি ভ্যাট সহ, সেখানে আমার 6,075 টাকা ছিল, আর এইখানে ছিল আমার 2,30,000 টাকা, 2,30,000 ট্যাক্স সহ। আর এখানে আমরা জি জি। এই যে এই আর কি, এভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে প্রতি মাসে। আর যদি কখনো আপনার এমন হয় যে আমার অ্যাডভান্স থেকে ভ্যাট কালেকশন বেশি, অর্থাৎ এই জায়গার ফিগার থেকে এই জায়গা বেশি, এরকম সিচুয়েশন হইলে আপনার ফিজিক্যালি যেটা করতে হবে সেটা হলো যত টাকা আপনার বেশি ভ্যাট কালেকশন, ওই টাকাটা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। জমা দিয়ে তারপরে আপনি ওইটা ব্যাংকে যখন জমা দিবেন, তার মানে আপনি ক্যাশ থেকে দেন আর ব্যাংক থেকে দেন, আপনি কিন্তু টাকাটা দিচ্ছেন। দেওয়ার পরে আমরা কি করব, পেমেন্ট ভাউচারের মাধ্যমে, আচ্ছা আমরা একটু দেখি, ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে জি আর জি। একটু ক্লিয়ার বুঝতে পারছি। এটা তো চালান কেটে দিয়ে আসতে হবে ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চালান কেটে ব্যাংকে জমা দিতে হবে, রাইট। স্যার চালানটা মানে তো মনে হয় 6.3 না, মুচক চালান 6.3 মনে হয়, চেলসের সাথে যে চালানটা দেই, মানে সেলসের চেলসের মূসক, ইনভয়েসের সাথে, চেলসের বিলের সাথে আর কি। হ্যাঁ 6.3 দেওয়া হয় এটা, জি। ওই ব্যাটটাই তো এটা, এই যে যেটা দেখাইলেন, ওই যে কারেন্ট লায়াবিলিটি আন্ডারে। ইয়েস ইয়েস, রাইট, ওইটাই এটা। জি জি জি। আচ্ছা, তো এখন আমরা যদি বেশি হয়ে যায় সেই বিষয়টা আমরা একটু আসলে দেখানো দরকার, তা না হলে অনেকের কাছে এটা একটু জটিল থাকতে পারে। আমরা ধরেন আরেকটা ভাউচার করতেছি, আমরা সেলসের ভাউচার করতেছি, এটা 2 তারিখে নেই, 2/3। এখানে আমরা ধরেন বেন নামে করি, সেলস দিচ্ছি। এখানে আমরা কোনটা যে কোন জায়গায় সেলস ছিল, মানে প্রাইস লিস্টে সবগুলো আইটেম দিলে ভালো হইতো, তাহলে আমাদের পাইতে সুবিধা হইতো। ধরেন এখানে 1,000 পিস দেই, এখানে প্রাইস ধরেন আমাদের 200 টাকা বেশি করে দিই, তাহলে আমাদের ওই ভ্যাটের অ্যামাউন্টটা বুঝতে সুবিধা হবে। দিচ্ছি, এটা দিলাম ধরেন 20,000। এখন এটা যদি আমরা ভ্যাট দেই, কত আসে, 1,80,000। এটা আমরা থাকুক, অসুবিধা নেই, এটাই থাকুক। এখন যদি আমরা ইন্টার দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম, এখন যেটা দাঁড়াইলো দেখেন, অথবা এই বিলটা আমরা পরবর্তী মাসেও দিতে পারতাম, দাঁড়ান একটা চেঞ্জ করে দিই। বিল চেঞ্জ করা তো বোধহয় আপনারা জানেন নাকি? আমরা যদি ডে বুকে যাই, ডি এবং বি যদি দেই, তাহলে আমরা আজকের ডেটে 2 তারিখে যদি এন্ট্রি করে থাকি, তাহলে আমরা এখানে পাবো বি ডেভেলপমেন্ট, এইটাই ছিল বোধহয় আমাদের আজকের এটা সেলস। ইন্টার দিলাম, এটা ধরেন আমরা দিয়ে দিচ্ছি 1/4/24, কন্ট্রোল এ, এটা আমরা সেভ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এবার ব্যালেন্স শিটে আসি,
আসার পরে আমরা এখানে দেখতেছি যে আমার ভ্যাট কালেকশন করছি আমি 1,80,000 টাকা, আর এখানে আমাদের ভ্যাটের ফিগার কত আছে 1,43,925 টাকা। তাহলে 1,80,000 থেকে যদি আমরা 1,43,925 বাদ দিই তাহলে কত থাকে? 1,80,000 মাইনাস হচ্ছে 1,43,925, 36,075 টাকা। এখন এই 36,075 আমাকে যেটা করতে হবে সেটা হলো ভ্যাট অফিসে জমা দিতে, ভ্যাট না, সোনালী ব্যাংকে আমার আমাদের চালানের মাধ্যমে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে ট্রিটমেন্টটা কি হবে, আমরা পেমেন্ট ভাউচারে যাব, পেমেন্ট ভাউচার থেকে আমরা এখান থেকে ক্যাশ থেকে দিতে পারি, চেক থেকে দিতে পারি। আমরা ধরেন ক্যাশ থেকে দিচ্ছি, ক্যাশ থেকে আমরা ওই যে ইম্পোর্টের এগেইনস্টে আপনি চাইলে এখানে আলাদা আরেকটা হেডও ক্রিয়েট করতে পারি, অথবা অ্যাডভান্স ভ্যাট যেটা আছে ওই অ্যাডভান্স ভ্যাটেই আমরা এটা পেমেন্ট করে রাখতে পারি। তাহলে মানে একাধিক অনেক বেশি লেজার খুললে পরে আবার এটা একটার সাথে আরেকটা মিসিং হয়ে গেলে তখন ফিগার এক জায়গাটা আরেক জায়গায় পড়ে থাকে, এলো সমস্যা। তাইলে আপনি আরেকটা লেজারও ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে আবার এক্সট্রা এন্ট্রি দিতে হবে। ধরেন আমরা এখানে অ্যাডভান্সই দিচ্ছি, অ্যাডভান্স 36,075 টাকা, এটা আমরা ট্যাক্স ভ্যাট দিলাম, ভ্যাট পেমেন্ট করে আমরা এবার ক্যাশ থেকে দিয়ে এরপরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন যদি আমরা এন্ট্রি দেই তো সেক্ষেত্রে আমরা যাব কি, আমরা ধরেন ভাউচারে যাচ্ছি, ভাউচার থেকে আমরা এখান থেকে জার্নালে যাব, যাওয়ার পরে আমরা ধরেন 30 তারিখ তো নিবে না, এখানে 2 তারিখে নেই, 2 তারিখে আমাদের এই জায়গাটাতে হবে ভ্যাট, ডেবিট হবে আমাদের ভ্যাট যেটা আমাদের লাইবিলিটিস আছে, এখানে ওই যে 1,80,000 টাকা, এবং এইখানে আমরা দিচ্ছি ক্রেডিট দিয়ে অ্যাডভান্স ভ্যাট 1,80,000 টাকা অ্যাডজাস্ট করতেছি। 2 এপ্রিল অথবা এপ্রিলের লাস্ট অথবা ধরেন মে এর 1 তারিখ দিতে পারি, 1/5/2024 দিয়ে এটাকে আমরা এন্ট্রি দিলাম। তো এখন আমাদের কি দাঁড়াইলো, আমাদের এখন যদি আমরা ব্যালেন্স শিটে যাই তো আমরা এখানে এই জায়গা ভ্যাট আমাদের ব্যালেন্স 0 হয়ে গেল, এবং আমাদের এই জায়গা যেটা আছে ওটাও কিন্তু নাই হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু ব্যালেন্স একদম নীল হয়ে গেছে এই কারণে নাই হয়ে গেছে, আমরা এখান থেকে যদি আবার একটু ডিটেলসে যাই, আমরা ডিসপ্লে থেকে অ্যাকাউন্টস বুক, এখান থেকে আমরা লেজারে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে ধরেন আমরা অ্যাডভান্স যে ভ্যাটটা আমাদের আছে এই লেজার, সরি আমরা যাচ্ছি অ্যাডভান্স ভ্যাট যেটা এটাতে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা একটু পিরিয়ডটা চেঞ্জ করে 1/1/2024 দিয়ে দিলাম। তাহলে টোটাল ট্রানজেকশনটা আমরা দেখবো, এর আগেও বোধহয় আমাদের এন্ট্রি আছে 1/1/23 দিই, তাহলে হ্যাঁ 23 দিচ্ছি। এখানে আমরা দেখেন এই জায়গা আমরা তাকাইলে আমরা পুরাটা হিসাবটা দেখতে পারবো যে আমরা ইম্পোর্টের এগেনস্টে 1.5 লাখ টাকা দিয়ে আসছিলাম, দিয়ে আসার পরে আমরা একটা সেল করছিলাম, সেই সেলসের এগেনস্টে আমরা একটা অ্যাডজাস্ট করছিলাম 6,075 টাকা, করার পরে আমরা কি করছি পরবর্তী সময় যখন আমরা এই যে এই পিরিয়ডটা যদি বাদ দিই এই পর্যন্ত 31 মার্চ, তার মানে আমরা এখান থেকে যদি পিরিয়ডটা একটু চেঞ্জ করি, আমরা যাচ্ছি হলো 1/4/2024 এই ডেট থেকে আসতেছে। আসলে দেখেন এই জায়গাটাতে যেটা শো করতেছে আমাদের ভ্যাট অ্যাডভান্স ছিল দেওয়া এই মাসের আগে, আমাদের এপ্রিলের আগে যেটা ছিল সেটা হলো ওপেনিং ছিল আমার 1,43,925 টাকা, ঠিক আছে। এরপরে আমরা কি করছি, আমাদের ধরেন এই জায়গা 1,80,000 জার্নালে আসতো, আমাদের সেলসটা বোধহয় আগের মাসে ছিল তাই না, সেলসটা না আমরা তো মে মাসে বোধহয় এপ্রিল মাসে সেল করলাম, আচ্ছা ওটা তো ভ্যাটে আছে, সরি ওটা ভ্যাটে আছে, ওটা ভ্যাটে গেলে আমরা দেখবো। তো তারপরে এপ্রিলের কি 2 হলো? তারিখে শেষ করেছি। হ্যাঁ এখানে আমাদের ভ্যাট 1,80,000 টাকা ছিল হচ্ছে ভ্যাটে, আমরা সেলসের এগেনস্টে যেটা পেমেন্ট করে আসছিলাম। তো এখন আমাদের এই 1,80,000 এটা যদি ফিল আপ করতে হয় তাহলে আমাদেরকে এই 36,075 টাকা ব্যাংকে জমা দিয়ে তারপরে আমাদেরকে এটা ব্যালেন্স জিরো করতে হবে, তা না হলে আমরা যেতে পারবো না আর কি। অর্থাৎ আমাদের যদি কোনো সময় আপনার সেলসের ভ্যাট কালেকশন সেলস করে ভ্যাট কালেকশন অ্যামাউন্ট আমাদের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যতটুকু বেশি আছে অ্যাডভান্স থেকে ততটুকু আমাদের ক্যাশে পেমেন্ট করতে হবে, করে তারপরে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে যাইতে হবে।
আমরা একটু ভ্যাটের লেজারে যাই। তো আমরা এখান থেকে ডিসপ্লে অ্যাকাউন্ট বুক লেজার, এখান থেকে আমরা ভ্যাটে যাচ্ছি। এই যে ভ্যাটে যাওয়ার পরে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখান থেকে যদি আরেকটু ডিটেলসে যাই, জানেন এখান থেকে আমরা 23 দিচ্ছি। তো এইখানে আমরা দেখেন এই যে মার্চে আমাদের একটা সেল ছিল, মানে সেলসের এগেনস্টে আমাদের হচ্ছে কালেকশন ছিল 6075 টাকা। এটা আমরা মার্চের 31 তারিখে এটার অ্যাডজাস্ট করে ফেলছি। আবার এপ্রিল মাসে আমরা সেলস করে 1,80,000 টাকা আমরা হচ্ছে আমরা মানে ভ্যাট রিসিভ করেছিলাম, এবং সেটা আমরা ফার্স্ট মেতে এই যে অ্যাডজাস্ট করছি, এবং এটা অ্যাডজাস্ট করতে যে আমাদেরকে কিছু টাকা সরাসরি পেমেন্ট করতে হয়েছে। মোটামুটি এই হচ্ছে প্রাথমিকভাবে ভ্যাটের যে ট্রিটমেন্ট অ্যাকাউন্টিং টালিতে সেটা। তো আরেকটা বিষয় হলো ধরেন যে কোনো পার্টি, আমরা যখন কোনো পার্টিকে সেল করি, কোনো পার্টির কাছে সেল করি, তখন দেখবেন অনেক পার্টি আপনার ওই বিলের এগেনস্টে 5% ট্যাক্স কাটে, টিডিএস কাটে না? 5% কাটুক, 5% কাটুক, যাই হোক একটা অ্যামাউন্ট কাটে। তো এটা বিলের অ্যামাউন্টের উপরে স্ল্যাব আছে, স্ল্যাব অনুযায়ী কাটে। ধরেন 5% কি ধরেন আমরা 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 সেল করছি, আমরা তো নর্মালি সেল করছি, কিন্তু সে কি করছে, আমার বিলের উপরে সে 5% ট্যাক্স কেটে তারপরে বিলটা আমাকে পেমেন্ট করেছে। এখন যখন পেমেন্ট করছে, ধরেন আপনি সেল করছেন হলো 1,50,000 টাকা, 1,50,000-এর 5%-এ আসে ধরেন 7,500 টাকা। আমি সেই 7,500 টাকা কম দিছে হলো 1,42,500 টাকা আপনাকে, আপনি রিসিভ করলেন 1,42,500। তাহলে ওই যে 7,500 টাকার ব্যালেন্স, সেটা কিন্তু আপনার ওর কাছে পাওনাই দেখাবে। সেইটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটু শুরু থেকে যদি যাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা নতুন করে একটা বিল ক্রিয়েট করি, তারপরে বিল জেনারেট করে আমরা একটা নতুন পার্টি ক্রিয়েট করি, তারপরে করি, কারণ ওদের কাছে যেগুলো আমাদের বিল টিল আছে ওদের কাছে পাওনা দেনা আছে, তো বুঝতে একটু ঝামেলা হবে। আমরা ধরেন ক্রিয়েটে যাচ্ছি, যাওয়ার পরে একটা লেজার ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে আমাদের একজন পার্টি যার কাছে আমরা সেল করব। ধরেন এটার নাম দিলাম হচ্ছে ডোরিন ডোরিন ডেভেলপমেন্ট লিমিটেড। এ হচ্ছে আমাদের একটা পার্টি যার কাছে আমরা প্রোডাক্ট সেল করি, এন্টার দিচ্ছি। তো পার্টি আমাদের অবশ্যই, আচ্ছা আমাকে কে যেন প্রশ্ন করছিলেন যে আমি পেমেন্ট করতেছি অথচ টাকা বেড়ে যাচ্ছে, কে বলতেছিলেন এটা, আসেন নাকি? জি ভাইয়া, ওইটা পার্সোনালি একটু সলিউশন দিয়েন। হ্যাঁ, পার্সোনালি না, এটা আপনি যে পার্টি ক্রিয়েট করছেন, আপনি ওটা বলেন তো কি জি। ছিল এটা, আপনি বলেন, এখন বলেন। ওইটা তো ওইখানে আসলে বলছে, আমার তো খেয়াল নাই, আর আচ্ছা শুনলেন, কম্পিউটারে ছিল তো। আমি কম্পিউটার। সহজ ভাবে বলি, হ্যাঁ। যদি আপনার পার্টি হয় যার কাছে আপনি সেল করতেছেন, সে হবে কি বলেন তো, কার আন্ডারে এটা যাবে? পার্টি আর হইলে একবার একটু বলেন ভাইয়া। আমি যার কাছে সেল করতেছি, অর্থাৎ আপনি ধরেন প্রতিষ্ঠানের কাজ করতেছেন, এখন আপনি সেলস জেনারেট করবেন, সেলস জেনারেট করতে করতে যে আপনি একটা পার্টি ক্রিয়েট করলেন। এই যে আমরা যেমন এই যে ডোরিন ডেভেলপমেন্টের কাছে সেল করব, এই ডোরিন ডেভেলপমেন্ট কার আন্ডারে থাকবে? সানডে ডেটর আন্ডারে। সানডি ডিটারস এর আন্ডারে। এন্ড ইন কেস অফ যদি আপনি সানডি ক্রেডিটরস এর আন্ডারে দিয়ে দেন, তাহলে আপনার ওই জায়গা পেমেন্ট করতে গেলে উল্টা হবে রেজাল্ট। জি, আমিও বুঝে সেটাই গেছে? আপনার ওইখানে বলছিলাম যে সম্ভবত ওইখানে হচ্ছে, কিন্তু আমি হ্যাঁ আসলে হ্যাঁ, ইয়ে করতে পারিনি, তাহলে ক্লিয়ার করতে পারিনি, তো that's- আপনি একটু অল্টার করে দেখে নিয়েন যে ওইটা কি কার আন্ডারে আছে। পার্টি অল্টার তো জি করতে পারেন নাকি? জি জি জি। হ্যাঁ, এটা একটু দেখে নিন। তো আমরা পার্টি যেহেতু, এটা ওকে। আমাদের সানডে ডেটার্সে যাবে। সানডে ডেটার্সে যাওয়ার পরে আমরা এখানে ধরেন প্রাইস লেভেল এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখি, তারপর বিল বাই বিল এটাও নো দিয়ে রাখি, কারণ আমরা বিল বাই বিল করতে গেলে আমাদেরকে একটু, আমরা কিন্তু কোনো পার্টিকে বিল বাই বিলের বাইরেও রাখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে পার্টি ক্রিয়েট করতেছি, আমরা বিল বাই বিলটা নো করে দিছি, তাহলে এ আর ওই যে ট্র্যাকিংটা থাকবে না। তো এন্টার দিয়ে এটা আমরা এটা সেল পার্টি ক্রিয়েট করলাম, করার পরে ডোরিন নামে করলাম, তাই না? এখন এর কাছে আমরা একটা সেল করি, ভাউচারে যাচ্ছি, আমরা সেলে যাচ্ছি, সেলসে যাওয়ার পরে তো এখন আমরা এই যে ডোরিনে যাওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে নেক্সটে যাচ্ছি, এরপরে এন্টার দিয়ে আমরা এখানে সেল দিলাম, এন্টার দিচ্ছি, দেওয়ার পরে ধরেন আমরা টিস্যু হোল্ডার এখান থেকে শুরু করি, স্পেস দিয়ে গোডাউন দেখাই দিচ্ছি, এখান থেকে কোয়ান্টিটি দিলাম ধরেন 500 বা 200, এর প্রাইস দিলাম আমরা 50 টাকা,
এরপরে এখানে আমরা হচ্ছে দিলাম, এটা ওর টিস্যু হোল্ডার একটা দিয়ে দেই। তো কোয়ান্টিটি আমরা এখানে দিলাম হচ্ছে 500 বা 400, দাম হচ্ছে 60 টাকা। এই দুটি আইটেমই এখানে আমরা আহ, অন্য কোনো এক্সপেন্স বা অন্য কিছু অ্যাড করতে চাচ্ছি না, আপাতত এভাবে দিচ্ছি। এইটা হচ্ছিল আমাদের বিল। হ্যাঁ, এটা আমরা বিল করে ফার্স্ট মেতে এটা আমরা ডোরিনের কাছে একটা বিল করে দিলাম। এখন ডোরিন কি করলো আমাদের ওর বিলটা কত হয়েছে আমরা একটু যদি দেখি, তাহলে আমরা এখানে এখান থেকে ডোরিনে যাচ্ছি। কোনোটা যদি মানে আমি যাচ্ছি, যাওয়ার সময় যদি আপনি না বুঝতে পারেন তাহলে একটু জিজ্ঞেস করবেন যে এটা কিভাবে গেলাম, তা নাহলে মানে অনেকের হয়তো কনফিউশন থেকে যেতে পারে যে এটা কিভাবে হইলো। এখানে ডোরিনের হচ্ছে ধরেন যে এই বিলটা হচ্ছে 34,000 টাকা। এখন 34,000 টাকা সে কি করলো, 5% টিডিএস কেটে রাখলো। এখন 5% টিডিএস কাটলে সে কিন্তু আপনাকে চালান দিবে, সে কিন্তু চালান দিতে বাধ্য। যখন কেউ আপনার থেকে আপনার বিলের এগেনস্টে টাকা কাটবে, টাকা কাটলে সে যদি আপনার ফুল বিল না দেয়, তাহলে সে যে অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করছে সেই অ্যামাউন্টের ট্যাক্স পরিশোধ করতে কিন্তু সে বাধ্য থাকবে। ঠিক আছে, তো সে কিন্তু এই চালানটা দিবে। আর হচ্ছে আর যদি কোনো কারণে কেউ না দেয় তাহলে চেয়ে নিতে হবে, বলতে হবে যে এটা আমাদের এইটা আমাদের চালান চেয়ে নিতে হবে আর কি, এক কথায়। এখন ধরেন এখানে 34,000 টাকায় আমরা ধরেন 34,000 টাকা বিল, এখান থেকে ওরা কাটছে ধরেন 5%, 5%, 1700 টাকা কম দিছে ধরেন। এখন সে কি করলো, আমরা এটা ফার্স্ট মেতে করেছি তাই না, এখন আমরা 2 মেতে তার থেকে ধরেন একটা বিল রিসিভ করছি। এটা রিসিভ করব কিভাবে, সে চেক দিলে আমরা রিসিভ ভাউচারের মাধ্যমে করব। রিসিভ ভাউচারে গেলাম, এটা আমরা 2 তারিখ দিলাম, দেওয়ার পরে এখান থেকে ধরেন রিসিভ যেটা দিছে সেটা আহ ধরেন আমরা ক্যাশেই রিসিভ করলাম, অসুবিধা নাই, ক্যাশে রিসিভ করলাম। তারপর হচ্ছে পার্টি, কোন পার্টি থেকে, ডোরিন থেকে। ডোরিন থেকে কত রিসিভ করব, কত রিসিভ করব হচ্ছে 34,000 থেকে আপনার 5% বাদ দিলে 1700 কম, তার মানে হলো 32,300 নাকি। 32,300 টাকা সে আমাকে পেমেন্ট দিছে, আর 1700 টাকার কি দিছে, একটা চালান দিছে। এখন আমি এটাকে কি করলাম, এখানে আমরা এন্ট্রি দিয়ে দিলাম। এন্ট্রি দেওয়ার পরে আমরা যে চেক পাইলাম ধরেন, সেই চেকটা বা ক্যাশ যেটা দিছে সেটা আমরা এখানে এন্ট্রি দিয়ে দিলাম। এন্ট্রি দিয়ে এখানে আমি যখন কমপ্লিট করলাম, করার পরে আমরা এখন যদি ডিসপ্লে মোড রিপোর্টস অ্যাকাউন্টস বুক লেজার এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা ডোরিনের লেজারটা একটু সার্চ করি, সার্চ করলে দেখবো যে তার কাছে আমি সেল করেছিলাম 34,000 টাকা, সে আমাকে পেমেন্ট করেছে 32,300 টাকা, আর 1700 টাকার সে আমাকে ট্যাক্স টিডিএস দিয়ে দিছে, চালান দিছে। তো এখন এইটার অ্যাডজাস্টমেন্ট এই যে 1700 টাকা আমার হচ্ছে কম দিল, আমি যদি এইটাকে অ্যাডজাস্ট না করি, যতদিন পর্যন্ত আমরা অ্যাডজাস্ট না করব ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এইখানে এই ব্যালেন্সটা তার কাছে পেয়েবল দেখাবে। ঠিক আছে, যার কারণে এইটা আমরা কি করব, এই 1700 টাকাকে আমরা টিডিএস এর সাথে অ্যাডজাস্ট করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে এই যে অ্যাডভান্স ট্যাক্স আছে না, আমরা এই যে ব্যালেন্স শিটে যদি যাই, ব্যালেন্স শিটে আমরা এই যে লোন অ্যাডভান্সের এগেনস্টে যে অ্যাডভান্স, এই যে এখানে অ্যাডভান্স ট্যাক্স এন্ড ভ্যাটের আন্ডারে অ্যাডভান্স ট্যাক্স আছে, এই ট্যাক্সে জার্নাল এন্ট্রির মাধ্যমে আমরা এইখানে এই ফিগারটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো এই ফিগারটা যদি আমরা এখানে অ্যাডজাস্ট করে দিই, তাহলে আমরা ওই পার্টির ব্যালেন্সটা নীল হয়ে যাবে, আর এইখানে ব্যালেন্সটা বাড়তে থাকবে। পরবর্তী সময় আমি ইনকাম ট্যাক্সের সাথে এটা অ্যাডজাস্ট করবো। তো আমরা একটু দেখি সেটা কিভাবে করতে পারি। তো ধরেন আমরা যখন চালান দিছে তখনই আমরা এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। আমরা ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে এটা এই ধরনের অ্যাডজাস্টমেন্ট যত চালান আছে সেগুলোকে আমাদের মেনটেন করতে হবে জার্নাল এন্ট্রির মাধ্যমে। তারপরে হচ্ছে আমরা যে ট্যাক্স যাচ্ছি, এখান থেকে হলো অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্সে আমরা 1700 টাকা ডেবিট করলাম, এরপরে ক্রেডিট হবে হচ্ছে আমাদের ডোরিন। এখন কি হচ্ছে দেখেন, এই এন্ট্রিটা যখন আমি করতেছি, এই 1700 টাকা আমার ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্সের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, আর ডোরিনের ব্যালেন্সটা আমার নীল হয়ে যাচ্ছে। এবার আমি যেটা করতে পারি, আমি ধরেন এটাকে 31 পাশে অ্যাডজাস্ট করলাম,
দিয়ে এন্ট্রি দিয়ে এরপরে আমি এন্ট্রি দিয়ে দিলাম। তো যখন আমরা মূলত চালান পাবো, ও যখন আমাকে এই যে ব্যাংকে জমার চালান দিবে তখনই কিন্তু আমরা মোটামুটি, এখন তো অনলাইনেই ইম্পোর্ট করা যায়, এটা ডাউনলোড করা যায় চালান। তো এরপরে আমরা একটু ব্যালেন্স শিটে না যে আমরা ইয়ে করি, আমরা আবার ডিসপ্লে, মোর রিপোর্টস, অ্যাকাউন্টস বুক, লেজার, এখানে যাচ্ছি। যাওয়ার পরে আমরা ডোরিনে যাচ্ছি। ডোরিনে ঢোকার পরে যদি আমরা এখন দেখি, দেখেন তো আমরা সেল করেছিলাম 34,000 টাকা, এবং সেখানে সে আমাকে পেমেন্ট করতেছিল হচ্ছে 32,300 টাকা। আর 1700 টাকা সে যে আমাকে কম দিছে, সেইটা আমরা অ্যাডভান্স ট্যাক্সের মধ্যে ইনক্লুড করে রাখছি। আর আমি যে সরকারকে অ্যাডভান্স এই ট্যাক্সটা দিলাম, এটা যে আমার পেমেন্ট করা, সেটা আমরা যদি দেখতে চাই আমরা ব্যালেন্স শিটে আসবো, আসার পরে যে লোন অ্যাডভান্সে আসবো, এসে এখানে ভিতরে ঢুকবো, ঢোকার পরে এই যে অ্যাডভান্স ট্যাক্স যেটা, এর ভিতরে আমরা দেখতে পারবো যে এইটা হচ্ছে আমাদের 81,700 টাকা আমাদের অ্যাডভান্স ট্যাক্স দেওয়া আছে। তো এটা ছিল আমাদের ইম্পোর্টের এগেনস্টে, এটা হলো আমাদের সেলস এর এগেনস্টে পার্টি যে টিডিএস কাটছে সেইটা আমাদের অ্যাডজাস্টমেন্ট। তো এখানে আমাদের এটা করার পরে যেহেতু সময় আছে সেহেতু আরেকটু বিষয় আলোচনা করি, সেটা হলো যে ভ্যাট আপনার সাধারণত প্রতি মাসে আমাদেরকে জমা দিতে হয়। ভ্যাট মোসক 9.1 যদি আপনি জমা দেন, আপনাকে ভ্যাট অফিসে প্রতি মাসে আপনাকে ভ্যাট অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিগুলা এবং ভ্যাটের চালান আপনাকে ভ্যাট অফিসে জমা দিতে হবে। আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এটা কি হয়, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আপনার বাৎসরিক ভাবে এটাকে জমা দেওয়া হয়, অডিট রিপোর্ট করা হয়, অডিট রিপোর্টের আয় ব্যয় হিসেব করে তারপরে হচ্ছে আমাদেরকে এটা মানে অ্যাডজাস্ট করতে হয়। এখন একটা বিষয় হলো এখানে, ধরেন বছর শেষে আমি আমার এইখানে আমার ইম্পোর্ট সহ এবং যেটা পার্টি টিডিএস, পার্টি যে ট্যাক্স কাটছে সেইটা সহ টোটাল অ্যাডভান্স ট্যাক্সটা শো করবে আমার এই জায়গাটাতে, আমি টোটাল কত দিয়ে আসছি। এবং এর ডকুমেন্ট কিন্তু আমার কাছে আছে। কি কি ডকুমেন্ট আছে? নাম্বার ওয়ান হচ্ছে আমরা ইম্পোর্টের এগেনস্টে যখন আপনার কাস্টমস অ্যান্ড ফরওয়ার্ডিং থেকে বিল অফ এন্ট্রি পেয়েছিলাম, সেই বিল অফ এন্ট্রি হচ্ছে আমার একটা ডকুমেন্ট ইম্পোর্টের এগেনস্টে, যেটা 80,000 টাকা। এখানে ঢুকলে এই যে এই 80,000 টাকা হচ্ছে বিল অফ এন্ট্রিতে যে ব্যালেন্সটা আছে ওইটা হচ্ছে আমার ডকুমেন্ট, ওইটা আমি সাবমিট করব ইনকাম ট্যাক্সে। আর এখানে যে 1700 টাকা, এটা হচ্ছে আমার পার্টি যে টিডিএস কাটছে, ও যে চালান দিবে সেই চালানটা আমি এখানে শো করবো। তার মানে এই 80,000 এবং ওই 1700, 81,700 টাকার ডকুমেন্ট কিন্তু আমার কাছে পেপারস ডকুমেন্টই থাকবে। তার মানে এটা আমার লিগেল, আমি এটা অ্যাডভান্স দিয়ে এসেছি আমি ইনকাম ট্যাক্সে। এখন ধরেন বছর শেষে আমার টোটাল ইনকাম ট্যাক্স আসছে 1,00,000 টাকা। 1,00,000 টাকার মধ্যে আমাকে এই যে অ্যাডভান্সের এইখানে আপনার হচ্ছে আমি অ্যাডভান্স দিয়েছি 81,700 টাকা। তাহলে আমার এখন যে কাজটা সেটা হচ্ছে যে আমি একটা পে অর্ডার করব ট্যাক্স হিসাবে, ইনকাম ট্যাক্সের অথবা ট্যাক্স জমা দিব। তো জমা দিয়ে সেই ট্যাক্সটা বাকি যেটা মানে 81,700 থেকে 1,00,000 বাদ দিলে, 1,00,000 থেকে 81,700 বাদ দিলে আমাদের দাঁড়াবে হচ্ছে আপনার 18,300 টাকা, তাই তো? 18,300 টাকা এইটা আমাদেরকে ব্যাংকে জমা দিতে হবে। জমা দিলে আমাদের 1,00,000 হয়ে গেল। এবার ওই 1,00,000ই হচ্ছে আমার বাৎসরিক যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, সেটা আমাদের এক্সপেন্স হিসেবে। তো আমরা একটু দেখি সেটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে করার পরে আরেকটা প্রশ্ন থাকবে, সেটার অ্যান্সার আমরা পরে দিব। ধরেন আমাদের 1,00,000 টাকা ইনকাম ট্যাক্স আসছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের দেখি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টসে আমাদের ট্যাক্স এক্সপেন্স নামে কিছু আছে কিনা, ট্যাক্স এন্ড ভ্যাট এক্সপেন্স, এটার ভিতরে যদি আমরা যাই তো এখানে ভ্যাট এক্সপেন্স নামে একটা লেজার আছে, এটাও ভ্যাট, কিন্তু ট্যাক্স এক্সপেন্স নামে কিছু নাই এটার ভিতরে। তো আমরা একটা ট্যাক্স এক্সপেন্স নামে একটা লেজার ক্রিয়েট করি। আমরা ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট থেকে আমরা লেজারে যাচ্ছি, লেজার থেকে ধরেন এক্সপেন্স ট্যাক্স দিয়ে দিচ্ছি আমরা। এটাকে আমরা দিলাম হচ্ছে এই যে ভ্যাট ট্যাক্স, যেটা গ্রুপ আছে এক্সপেন্সের, ট্যাক্স এন্ড ভ্যাট এক্সপেন্স, এই গ্রুপের আন্ডারে আমরা এটা দিয়ে এটাকে আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। তো এরপরে ধরেন আমাদের আমরা বছর শেষে দুই ভাবে আমরা এন্ট্রিটা করতে পারি। আমরা একটা হচ্ছে যে পেমেন্ট করলাম যেটা ওইটা, আর বাকিটা এটা জার্নাল এন্ট্রি দিয়ে দিতে পারি, অথবা আমরা টোটালটা এই অ্যাডভান্সে পেমেন্ট দেখাই তারপরে বাকিটা অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা দুই ভাবে করা যায়। আমরা এইখানে যেটা আমরা করতে পারি সেটা হলো যে ধরেন আমরা এখন আমার যেটা যতটুকু আছে অতটুকু, বাকিটুকু আমি এক্সপেন্স হিসেবে দিব। আমরা এখানে ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে ধরেন আমরা এখানে পেমেন্ট ভাউচারে যাচ্ছি,
পেমেন্ট ভাউচার থেকে আমরা ব্যাংক থেকেই দিলাম, ধরেন ব্যাংক থেকে আমরা দিচ্ছি হচ্ছে ট্যাক্স এক্সপেন্স, তো 18,700 টাকা দিয়ে আমরা এটাকে, যেহেতু ব্যাংক থেকে আপনি যতটুকু দিয়েছেন অতটুকুই দিবেন, তাই না? এই 18,700 টাকা এটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা চেকের ফিগার টিগার যেটা আছে দিলাম, আর বাকি যেটা আছে সেটা আমরা জার্নাল করে দিব। আমরা ধরেন এখানে ভাউচারে যাচ্ছি, সরি, ভাউচার থেকে এখানে আমরা জার্নালে গেলাম। জার্নালে যাওয়ার পরে ডেবিট হবে কি আমার এক্সপেন্স যে রেটটা, আমরা যেটা হচ্ছে ট্যাক্স এক্সপেন্স, এটা হবে ডেবিট। কারণ এইখানে আমার খরচটা সব ঢুকে যাচ্ছে, যেই জায়গাটাতে টাকাটা চলে যাচ্ছে, যেই জায়গা যাচ্ছে ওইটা হবে ডেবিট, আর যেই জায়গা থেকে যাচ্ছে ওইটা হবে ক্রেডিট। অর্থাৎ যেই জায়গা বেড়ে যাচ্ছে ওইটা হবে ডেবিট, আর যেখানে কমে যাচ্ছে ওইটা হবে ক্রেডিট। তো এখানে আমাদের ওখানে ছিল কত, আমাদের ছিল 81,000 আর সম্ভবত 300 টাকা, 81,300। এখানে ক্রেডিট দিব হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স যেটা ছিল, অ্যাডভান্স ট্যাক্সের ফিগারটা এখানে 81,300 দিলে আমাদের 400 টাকা ডেবিট ব্যালেন্স হচ্ছে। তার মানে এখানে একটু ভুল আছে আর কি। আমাদের অ্যাডভান্স ট্যাক্সটা কত ছিল? 81,700 সম্ভবত। 81,700, রাইট। 81,700। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে 400 টাকা আমার ইয়া দেখাচ্ছে। তো আমরা আবার যাচ্ছি এখান থেকে, ট্যাক্স এক্সপেন্স হবে আমাদের ডেবিট, আমরা 81,700, তো 1,04,000 হয়ে যাচ্ছে, 1,04,000 হচ্ছে, অসুবিধা নেই, হতে পারে তো, এটা তো কম বেশি হতেই পারে। ধরেন আর কমাই বাড়াই দিতে হলে তো ওই ভাউচার চেঞ্জ করতে হবে, এই জাস্ট আর কি এডিট করতে হবে আমাদের। আর ট্যাক্স এক্সপেন্স যেটা অ্যাডভান্স ট্যাক্স যেটা, এটা হচ্ছে আমাদের ক্রেডিট দিলে আমাদের এখানে ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। আমরা এটাকে এন্ট্রি দিলে আমাদের এই ট্যাক্সের মীমাংসাটা হয়ে গেল। এবার যদি আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই, তো তখন আমাদের টোটাল খরচটা এই যে ট্যাক্স এন্ড ভ্যাটে এইখানের মধ্যে আমাদের 1,04,000 টাকা ট্যাক্সের খরচ দেখাবে, আর ভ্যাটের যেটা পার্চেজের এগেইনস্ট আমাদের খরচ সেটা এখানে দেখাচ্ছে। তা এইভাবে আমাদের মূলত হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন এই জায়গায় একটা কথা আছে, ট্যাক্সের বিষয়টা, ভ্যাটে তো আপনি প্রতি মাসে অ্যাডজাস্ট করতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে এখানে আপনার একটা বিষয় আছে, সেটা হলো যে যখন আপনার যেহেতু সারা বছরের ট্যাক্স, আপনি সারা বছর আপনার এই যে অ্যাডভান্সে ফিগারটা পড়ে আছে, এটা কিন্তু আপনার প্রফিটেবিলিটিতে কোনো হিট করতেছে না। আপনি যখন অ্যাসেটে রাখতেছেন, অ্যাসেটে রাখলে এইটা আপনার কোনো ধরনের কোনো মানে প্রফিটে কোনো হিট করতেছে না, কিন্তু যখনই আপনি এইটাকে বছর শেষে একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে দিলেন টোটাল ফিগারটা, তাহলে লাস্ট মান্থ যেটা ডিসেম্বরে ধরেন অথবা জুলাই আপনি অ্যাডজাস্টমেন্ট, যেহেতু আমাদের বাংলাদেশে অডিট রিপোর্টের সিস্টেমটা হচ্ছে জুলাই টু জুন, এই জন্য জুলাই ধরেন জুন মাসে আপনি এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা দিলেন। এখন যেটা হবে সেটা হলো যে কোনো কারণে আপনি জানুয়ারি টু মার্চ মাস যখন আপনি রিপোর্ট নেবেন, ওই রিপোর্টের মধ্যে দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে প্রফিট আছে, কিন্তু জানুয়ারি টু জুন পর্যন্ত যখন আপনি মানে অ্যাকাউন্টসটা নেবেন দেখবেন যে আপনি এখানে একটা বিরাট ধরা খেয়ে আছেন। কেন? কারণ হলো ইনকাম ট্যাক্সের টোটাল খরচটা আমরা কি করছি, আমরা একটা লেজারে এন্ট্রি দিয়ে দিছি, যার কারণে ওই এক মাসে যে আমাদের একটা বড় ধরনের অ্যাকাউন্টিং এ ইফেক্ট ফেলছে, যেহেতু একবারে আমাদের খরচটা এখানে জেনারেট হয়ে গেছে। তো সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হলো যে একটা প্রভিশন করে ফেলতে পারি, প্রত্যেক মাসে এক্সপেন্সের জন্য আমরা একটা প্রভিশন করে ফেলতে পারি, যাতে আমাদের প্রতি মাসে এইটার একটা রিফ্লেকশন থাকে। বছর শেষে যখন আপনার ক্লোজ হবে তারপরে যে ব্যালেন্স কম বেশি থাকে ওই ব্যালেন্সটা আপনি অ্যাডজাস্ট করে দিলেন, তাহলে কি হলো, আপনার বছর শেষে যাই বড় ধরনের একটা মানে একটা ইয়া হইলো না, অ্যাকাউন্টিং এ আপনার বড় ধরনের একটা ইফেক্ট পড়লো না। কারণ ইনকাম ট্যাক্সের এক্সপেন্স তো আপনার এক মাসের এক্সপেন্স না, এটা তো আপনার সারা বছরের এক্সপেন্স। অতএব আপনি এক মাসে এটা অ্যাডজাস্ট করলে মান্থলি কোনো রিপোর্ট নিলে এখানে আমরা একটা বড় ধরনের আমাদের অ্যাকাউন্টিং এ একটা ত্রুটি দেখাবে। এই কারণে আমরা কি করব, এই যে আমাদের আমাদের যে এক্সপেন্সটা আছে না, এই এক্সপেন্সটাকে আমরা প্রতি মাসে একটা জার্নাল এন্ট্রি দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে, যে আমাদের এই জায়গাটাতে আপনার এই বড় ধরনের ইয়েটা দেখাবে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন আমরা এই জায়গাটাতে এই যে
4,000 টাকা হচ্ছে আমাদের, আমরা পেমেন্ট করছি কত, এখানে আমাদের 18,700, তাই না? ট্যাক্স এক্সপেন্সে আর আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম যে, আচ্ছা আমরা এখান থেকে একটু, ঠিক আছে, ট্যাক্স এন্ড ভ্যাট এক্সপেন্স, আমরা এখান থেকে যাচ্ছি ট্যাক্স এক্সপেন্সে, আমরা ট্যাক্স লেজারে যাই, ডিসপ্লে অ্যাকাউন্ট বুক লেজার, এখান থেকে অ্যাডভান্স ট্যাক্স, আমরা অ্যাডভান্স ট্যাক্সে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা একটু পিরিয়ডটা চেঞ্জ করি, এই দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখতেছি যে আহ আমরা বছর এইখানে অ্যাডভান্স তো দিয়েছিল, আমাদের অ্যাডভান্স ট্যাক্সে কোনো সমস্যা নাই এটা, কিন্তু ট্যাক্স এক্সপেন্স যেটা 31 মেতে আমরা এখানে 31 যে 81,700 টাকা একবারে দেখাইছি, এইটাকে আমরা আপনার প্রতি মাসে মাসে আমরা দেখাইতে পারি। এই যে এখানে যেটা আছে না, এখানে কত আছে, এইখানে আছে আমাদের 81,700 টাকা। ধরেন আমাদের বছর শেষে হবে 1,00,000 টাকা, তো 1,00,000 টাকাকে আপনি 12 দিয়ে ভাগ দিলেন, 1,00,000 টাকা তো আর আসবে না, 1 কোটি টাকাও আসতে পারে। তো ট্যাক্স যেভাবে আসে আর কি, বড় বড় কোম্পানি তো অনেক বেশি আসে, 1-1.5 কোটি টাকা আসতে পারে, 1-1.5 কোটি এক মাসে হয়তো প্রফিট নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি যে বছর শেষে আপনার ধরেন আমরা যদি 1,00,000-এর হিসেবে ধরি, যে আমরা যেহেতু আমরা 1,00,000 এখানে ক্যালকুলেশন করছি, তো 1,00,000-এর 12 ভাগের 1 ভাগ, ধরেন এটা 12,000 টাকা, ঠিক আছে? প্রতি মাসে আমরা একটা হিসাব করলাম যে গত বছর যেমন, মানে এক বছর থেকে আরেক বছরের ট্যাক্সের অ্যামাউন্ট অল্প কিছু সাধারণত বাড়ায়, তারপরে এইভাবে অ্যাকাউন্ট সাধারণত সাবমিট করা হয়। ওই রকম একটা মানে অ্যাজাম্পশন থাকবে, লাস্ট মান্থে আপনার যতটুকু ফ্র্যাকশন অ্যামাউন্ট থাকে ওইটুকু কম বেশি করে তারপরে আপনি অ্যাডজাস্ট করবেন। আমরা ধরে নেই যে বছরে আমাদের 1,00,000 টাকা ট্যাক্স দিতে হবে, তো সেই ট্যাক্সটাকে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে ধরেন আমাদের সেটা আসবে হচ্ছে 12,000 টাকা। তাহলে আমরা প্রতি মাসে যেটা করতে পারি সেটা হলো, আমরা এই যে এখানে যেটা জার্নাল এন্ট্রি দিছি, ট্যাক্স এক্সপেন্স, এইখানে ট্যাক্স এক্সপেন্স এইটা 81,000 টাকার যেটা, এইটা আমরা এক কাজ করবো, এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা কি করব, আমরা ভাউচার করব জার্নাল, ধরেন আমরা এটা দিচ্ছি 1/1/2024 জানুয়ারি মাসে দিচ্ছি। এখানে আমরা কি করলাম, অ্যাডভান্স ট্যাক্স যেটা, অ্যাডভান্স ট্যাক্স ধরেন এটা আমরা দিলাম আমাদের 12,000 টাকা, সরি এটা ডেবিট হবে না, এটা আমাদের ক্রেডিট হবে। আমাদের ডেবিট হবে হচ্ছে ট্যাক্স এক্সপেন্স যেটা, এটা হবে আমাদের ডেবিট, এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরেন 12,000 টাকা। তারপর অ্যাডভান্স ট্যাক্স, এটা আমাদের 12,000, এখানে আমরা প্রভিশন এন্ট্রি এখানে দিয়ে দিলাম হচ্ছে প্রভিশন। 12,000 দিলে তো 1,40,000 টাকা হয়ে যাবে। ও তার মানে তো কত, 8-12-96, 8,500 টাকার মতো না, আমরা ধরেন 8,500 দিয়ে দিলাম। for the month of January 24। এখন আমি প্রতি মাসে এই এন্ট্রিটা করে আসলে বছর শেষে আপনারা বুঝতে পারতেছেন যে ব্যালেন্সটা থাকবে ওইটা আমরা বছর শেষে কম হোক বেশি হোক একটা এন্ট্রি দিয়ে ক্লোজ করে দিব। তাহলে কি হলো যে আমার সারা বছরের যে ট্যাক্সের খরচটা আমার প্রতি মাসে আলাদা আলাদা ভাবে প্রভিশন এন্ট্রির মাধ্যমে আমি দেখাই দিলাম, যাতে আমার অ্যাকাউন্টেবিলিটিতে কোনো ধরনের হিট না করে। তো আমরা আজকের ক্লাসে মূলত সেলসের এগেনস্টে ট্যাক্স এবং ভ্যাট নিয়ে একটা মোটামুটি একটা ধারণা, যেটা আমরা অ্যাকাউন্টস থেকে যতটুকু আমাদের বোঝা দরকার হয় ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম তার মধ্যে 1 নাম্বার ছিল যে সেলসের এগেনস্টে যে ভ্যাটটা আমরা রিসিভ করি সেটা আমরা ইম্পোর্টের সময় যদি অ্যাডভান্স ভ্যাট দিয়ে আসি সেটার সাথে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব সেইটা আমরা এখানে দিলাম। আর এখানে যদি অ্যাডভান্স আপনার না থাকতো তাহলে টোটালটাই কিন্তু আপনি ভ্যাট কালেকশন করছেন, আপনি ভ্যাট পেমেন্ট করে দিবেন, যেটা আমরা একটা লাস্ট এন্ট্রি দেখালাম যে কম যদি থাকে তাহলে ওইটুকু আমরা আলাদা দিলাম। কিন্তু ধরেন আপনার হচ্ছে যে ইম্পোর্টও নাই অথবা আপনার ম্যানুফ্যাকচারিং এ নাই, সেক্ষেত্রে আপনাকে ওইভাবে। আর যদি আপনার এই ধরনের অ্যাডভান্স ট্যাক্স ভ্যাট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স ভ্যাটের সাথে প্রতি মাসে আমরা এইখানে এভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে এন্ট্রি দিতে হবে, তাহলে আমাদের ট্যালির সাথে এই অ্যাকাউন্টসটা ঠিক থাকবে।
আর হচ্ছে যদি কোনো পার্টি আমাদের বিলের এগেনস্টে কোনো ট্যাক্স কাটে, টিডিএস কাটে, সেক্ষেত্রে সেই টিডিএসটাকে আমরা কিভাবে এখানে হিসাব রাখতে পারি, প্লাস ওই পার্টির যে রিসিভেবলটা তৈরি হবে সেই রিসিভেবলের সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, এবং বছর শেষে যখন আমরা ট্যাক্স ইনকাম ট্যাক্সের আপনার অডিট রিপোর্ট সাবমিট করব, ওখানে বছরে যে ট্যাক্সটা আছে সেটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, এবং সেটাকে আমরা যাতে একটা মাসে ফুল ইফেক্টটা না পড়ে সেজন্য আমরা কিভাবে প্রভিশন এন্ট্রির মাধ্যমে এটা বছরে 12 মানে আলাদা আলাদা করে দেখাইতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লাসে দেখলাম। তো এখন এই বিষয়ের উপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমরা প্রশ্নে আসতে পারি, চেষ্টা করা হবে অ্যান্সার করার জন্য আর কি। স্যার আমার স্যার, একটা কিছু জানার ছিল স্যার। জি বলেন, একজন বলেন ভাই। আবু খান ভাই বলেন। স্যার আমি একটা ট্রাভেল এজেন্সিতে জব করি, তো ওইখানে প্রতিদিন আমাদের যে প্যাকেজ বিক্রি হয় সেটা হচ্ছে আমরা সেল হিসাবে দেখাই আর কি। এখন যদি স্যার আমি উদাহরণস্বরূপ বলছি, 10টা প্যাকেজ বিক্রি করলো মানে 10টা সেল দেখাইলাম আমরা। এখন এখানে দেখা গেল যে 4টা বা 5টা ক্যাশে পাইলাম আর 5টা স্যার ব্যাংকে পাইলাম। এখন পরদিন ব্যাংক থেকে খবর নিয়ে দেখতে পারলাম যে কোনো সময় 1টা বা 2টা, প্রতিদিন হয় না, মাসে 2-3 দিন বা 4 দিন হয় যে একটা চেক বাউন্স করছে। সেক্ষেত্রে যে 10টা সেল দেখাইলাম আমরা 10 দিনে, 10 উদাহরণস্বরূপ 10 লাখ টাকা সেল দেখাইলাম। এখন পরদিন আমরা যেটা করি সেটা ম্যানুয়ালি ভাবে যে ওই সেলটা আমরা একটা কমে 10 লাখ টাকার সেলটা 9 লাখ টাকা করি, আর ব্যাংকেরটা রিকনসিলিয়েশন করে ওইটা ব্যাংক বুকটা ঠিক করি। এখন আমাদের ম্যানেজমেন্ট চাচ্ছে একটা টালি প্রাইম ইউজ করার জন্য। ওই টালি প্রাইমে কিভাবে ট্রিটমেন্টটা করা যায় স্যার, যদি একটা ক্লাস দেখাইতেন আমার জন্য স্যার একটু উপকার হইতো। আচ্ছা শুনেন, এখন এখানে আমরা এখানে একটা জিনিস করা যায়, সেটা হলো কি জি স্যার। যে আপনার এই যে আমরা যদি ব্যালেন্স শিটে আসি, ব্যালেন্স জি শিটে স্যার। আমাদের এখানে এই যে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে না, এখানে আমাদের জি স্যার। সবগুলো ব্যাংক আছে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। এখানে ব্যাংকে আরেকটা লেজার ক্রিয়েট করতে পারি, সেটা হলো যে চেক। ব্যাংকের নাম দিয়েই আমরা চেক হিসেবে একটা লেজার মেইনটেইন করতে পারি। তো জি। চেক জি স্যার। মানে চেক রিসিপ্ট বা ব্যাংক চেক এরকম একটা, চেক রেজিস্টার। না ব্যাংক রেজিস্টার তো আলাদা। এখানে তো আমি যতগুলো ব্যাংক আছে সেই ব্যাংকগুলো এখানে ক্রিয়েট করব, ঠিক আছে। জি স্যার। এখন আমরা যেটা করতে পারি, এটা আসলে টালিতে একদম সরাসরি সিস্টেমেটিক নাই, আপনার কুইক বুকস এর মধ্যে এটা সুন্দরভাবে আছে। আপনি চাইলে আপনার হচ্ছে ওই রিসিভ করার ক্ষেত্রে ওখানে আপনার চেকে, ক্যাশে, আপনি বিকাশ বিভিন্ন ভাবে রিসিভ করতে পারেন, অথবা আপনি চাইলে ওখানে আপনার হচ্ছে চেক হিসাবেও রিসিভ করতে পারেন। যখন আপনি ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন করবেন তখন আপনি ওই জায়গাটাতে ওটা অ্যাডজাস্ট করতে পারেন। তো ওইটা ওইখানে আছে, কিন্তু এখানে আমাদের নাই। কিন্তু এখানে যেহেতু আমাদের নাই, সেহেতু আমরা এই জায়গাটাতে একটু মানে কি বলা যায়, একটু ব্রেন খাটাইয়ে একটা কাজ করা যায়। কি কাজ করা যায়, ধরেন আমি এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি এখানে যাচ্ছি, ধরেন ক্রিয়েট থেকে একটা লেজার ক্রিয়েট করতেছি। লেজারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা চেক রিসিপ্ট। জি স্যার। এরপরে এটা আমরা ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে রাখতেছি, বুঝছেন। এখন এখানে জি স্যার। ডিটেলস ফিল আপ করে আমরা ধরেন যে এখানে যেমন আসলো, ঢুকে গেল টাকাটা। জি এখন স্যার। ধরেন আপনি চেকে রিসিভ করছেন, এখন মাস হয়তো আপনি চেকে রিসিভ করার পর যখন আপনি কনফার্ম হইলেন যে টাকাটা আসছে, জি স্যার। তখন কি করবেন আপনি ধরেন এটা আমরা একটা ভাউচার এন্ট্রি দেই, ভাউচারে যাচ্ছি, ভাউচার থেকে ধরেন এটা আমরা রিসিভে যাচ্ছি, রিসিভে যেয়ে এখানে আপনার এখানে দিলাম হচ্ছে এই যে চেক, এই যে চেক রিসিভ নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হিসেবেই ক্রিয়েট করছে আমরা, ঠিক আছে। ব্যাংক স্যার। চেকের নিচে নেওয়ার পরে এখানে আমরা দিলাম ধরেন যে ওই সেই অ্যাসেট বা বে কোনো একটা পার্টি থেকে ধরেন আমাদেরকে এখানে দিয়ে দিছে আমাদেরকে ধরেন 50,000 টাকা, জি স্যার। ঠিক আছে। এরপরে আমরা এটা রিসিভ করলাম, তাহলে আমাদের কি হইলো, আমাদের ওই অ্যাসেট থেকে কালেকশন কিন্তু আমার দেখানো হয়ে গেছে। এবার আমার এটা আছে কোথায়, চেকে। এবার আপনি চেকটা দেখলেন যে আপনার কোন জায়গায় জিনিসটা আছে, পরে যখন দেখলেন যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, এটা তো ধরেন আপনার চেক বাউন্স হইলে পরের দিনই জানা যায়, বা ওই দিন বিকাল জি স্যার। বাউন্স হয়েছে। তো জি স্যার। তার কারণে আপনি যখন শিওর হয়ে গেলেন যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তখন কি করতে পারেন, তখন একটা ভাউচার এন্ট্রি দিবেন কি কন্ট্রা,
জি স্যার। কন্ট্রা ভাউচারে জানেন এটা আপনার ডাচ বাংলা ব্যাংকে ঢুকছে, আমরা ডাচ বাংলা ব্যাংক ডেবিট দিব, এবং চেক রিসিভ যেটা আছে এই চেক রিসিভের 50,000 টাকা এটা দিব হলো ক্রেডিট। ক্রেডিট স্যার। দিয়ে যদি আমি এটা এন্ট্রি দিই তখন এই যে চেক রিসিভটা ব্যালেন্স জিরো হয়ে গেল, টাকাটা আমার ব্যাংকে ঢুকে গেল। এভাবে আপনি করতে পারেন। আচ্ছা, আর যখন স্যার ডিজনার হবে? ডিজাইনার হইলে তো আপনি এটা চেকে রাখছেন না, জি চেক স্যার। থেকে আপনার পরে এখান থেকে বাদ দিতে হবে। আচ্ছা, সেলটা কি তখন কমাই দিব? ও তো আপনাকে পরবর্তীতে কোনো না কোনো সময় পেমেন্ট দিবে, তাই হ্যাঁ না? হ্যাঁ, তো দিবে পরে, তো 1 দিন বা 2 দিন বা 5 দিন পর দিবেই। 5 আমি দিন বলছি পরে দিল। হ্যাঁ, হ্যাঁ, 5 তখন কি দিন। সেলটা কি স্যার ঠিকই রাখবো? সেল যা দেখাইলাম। আপনি সেলে তো কোনো হিট করার কোনো কারণ নাই, সে পেমেন্ট দিচ্ছে কম, জি স্যার। তাই না? আপনার সেলের সাথে আপনি সেল করতেছেন বলেই সে পেমেন্টটা দিচ্ছে, কিন্তু পেমেন্ট তো সে বিভিন্ন ভাবেই দিতে পারে। সেলস হ্যাঁ যেহেতু আপনি একটা নির্দিষ্ট কোয়ান্টিটি তাকে দিয়েছেন, তাই না? তো জি এখানে স্যার। তো সেলকে কোনো ধরনের কোনো ইফেক্ট করার কোনো কি সুযোগ আছে? সেল তো ইফেক্ট স্যার, করার কোনো সুযোগ নাই, এটা তো না সুযোগ, কালেকশনের সাথে রিলেটেড। সুযোগ বলতে স্যার আমি বুঝাচ্ছি, যখন আমার ম্যানেজমেন্ট দিন শেষে 10 লাখ টাকা সেল করলাম, কিন্তু 10 লাখ টাকা তো ক্যাশ আর ব্যাংক মিলে আমাকে তাকে মিলে দিতে হবে। তখন তো আমি বাউন্স হলে তখন তো আচ্ছা, এটা মিলাতে কি পারলাম আপনারা না। ক্যাশে সেল করেন? ক্যাশ এবং ইয়েতে, চেকে, ব্যাংকে যেভাবে মানে বিকাশে ক্রেডিটে সেল করেন না? ক্রেডিটে সেল হয়, ক্রেডিটে সেল হলে আপনার 100% কিভাবে মিলবে সেলের কালেকশন দিন শেষে? তখন তো আপনার স্যার এটা ওটা ডেট হিসেবে থাকতেছে। যদি আপনার সেলসটা আপনার ক্রেডিটে সেলস করার অপশন থাকে, সেক্ষেত্রে তো আপনার সেলস একদিনে আপনার 1 কোটি টাকা সেল হইতে পারে, ওই দিন আপনার কোনো পার্টি 1 টাকা নাও পেমেন্ট করতে পারে, জি স্যার। পরের দিনও দিতে পারে। তাহলে আমার তো ওই যেদিন আসবে সেই দিনই আমাকে দিতে হবে। এখন আমি এটা করতে পারি কি, আমি চেকে রিসিপ্ট দেখাইলাম, এখন ধরেন এটা 2 দিন পরে পাস হয়েছে, এখন তাহলে এই যে ধরেন যে 1 জানুয়ারিতে আমি চেকটা রিসিভ করছিলাম, জি চেক স্যার। রিসিভ করার পরে কিন্তু ওই দিন পাস হয়নি, হয়েছে 3 দিন পরে, তাহলে আমরা এই ডেটটা কি করবো, 1 তারিখের জায়গায় 3 তারিখ দিয়ে দিলাম। জি 3 স্যার। তারিখ দিয়ে আপনি এই চেকটাকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন, তাহলে কি হইলো, আপনার ওই ডেটটা ঠিক থাকলো, আপনার চেকের সাথে আপনার ব্যাংক ডিপোজিটের ডেট ঠিক থাকলো। তাহলে স্যার সেলে ধরা সেলে কিছু করা দরকার নাই স্যার, তাই তো না স্যার? না, সেলস তো কোনো ইফেক্ট করার দরকার নেই, সেলস এর সাথে তো কোনো কারণে যদি আপনার সেলস কম হয় তাহলে জি তো স্যার। আপনাকে হয়তো অথবা ফেরত দেয় মাল, এমন যদি হয় যে হয় না যে যারা ক্যাশে বিক্রি করতেছে, আপনি নিয়ে গেছেন ধরেন যে আলু বাজারে গেছেন বা চক বাজারে গেছেন 2 লাখ টাকা নিয়ে জি স্যার। কিছু মাল কিনবেন, এখন যাওয়ার পরে দেখা গেল যে ও বিল হইছে আপনার 2.5 লাখ টাকা, ও তো আপনার মাল দিবে না, ধরেন জি স্যার। সম্পর্ক জি স্যার। নতুন লোক, ও কবে যে আপনি কি করেন, আপনি ওই 2 লাখ টাকার মালই নিয়েছেন, তাহলে কি জি হইলো, স্যার। ও কি করবে, ও ওখান থেকে বিল করবে কি, ও আপনার যদি 2.5 লাখ টাকার বিল করে দিয়ে থাকে তাহলে এক জি করতে স্যার। পারে ওই এডিট করে সে ওই 50,000 টাকার বিল বাদ দিবে, আদারওয়াইজ সে ক্রেডিট নোট করবে, মানে রিটার্ন করে সে আপনার 2 লাখ টাকার বিলই তো মিলাই দিবে, তাই না? জি এটা স্যার। তো ক্যাশে সেল হয়। জি আর স্যার। যদি আপনার ক্রেডিটে হয়, ক্রেডিটে হলে তো সেল সেলের জায়গায় থাকবে আর কালেকশনটা কালেকশনের জায়গায় থাকবে, এটা আপনার 1 মাসে 3 বারেও সে পেমেন্ট করতে পারে, এটার সাথে আপনার সেলসের 100% সেলের সাথে 100% ক্যাশ তো সাধারণত ক্রেডিট যারা সেল করে তাদের এই ফ্যাসিলিটিসটা থাকে না। এই আর কি, জি স্যার। কোনোদিন হয়তো সেল কম হয়েছে কালেকশন বেশি হয়ে গেছে, কোনোদিন হয়তো কালেকশন কম হয়েছে সেল বেশি হয়েছে, এরকম হইতে পারে। এটা আপনার সেল কমানোর কোনো তো অপশন এখানে নাই। আচ্ছা, আপনারা থ্যাংক কিভাবে ইউ। করতেছেন আমি এটা ফিজিক্যালি না দেখলে আসলে বোঝা যাবে না। আমি যেটা আচ্ছা। বললাম এটা হচ্ছে থিওরিক্যাল কথা, এখন জি স্যার। প্র্যাকটিক্যাল জিনিসটা দেখলে হয়তো আবার এটার উপর কোনো মডিফাই বা কোনো কিছু করার হয়তো সুযোগ থাকতে পারে। তো এখান স্যার থেকে একটা আমার একটা কোশ্চেন ছিল স্যার। থ্যাংক ইউ জি স্যার। জি, এনামুল হক ভাই স্যার বলেন। জি জি, আমার কোম্পানির জন্য আমি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম, সেজন্য আমাকে ক্যাশ থেকে 2,000 টাকা ব্যাংকে ডিপোজিট করতে হলো। হুম। তাহলে স্যার এটা আমি টালিতে পেমেন্ট ভাউচার কিভাবে করব, মানে না না ভাই, ক্যাশকে ক্রেডিট করলাম আহ, আর এটা ডেবিট কন্ট্রা করবো ভাউচার কি? হবে। আমি আপনাকে দেখাই, এই যে ভাউচারে যাবেন, এখান থেকে আচ্ছা ভাউচারে যাবেন, এখান থেকে সরাসরি কন্ট্রা করবেন, এই যে কন্ট্রা ভাউচারে, এবং জি যে স্যার। নতুন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে, সেটা হচ্ছে ডেবিট, আর ক্যাশ হবে আপনার ক্রেডিট, তখন ক্যাশ থেকে ব্যালেন্স কমে যাবে ওই 2,000, আর অ্যাকাউন্টে ওই 2,000 টাকা আপনার যোগ হয়ে যাবে, কারণ ওইটা তো ব্যাংক ওপেনিং এর সময় যে টাকাটা আপনি জমা দিচ্ছেন ওটা তো আপনার এক্সপেন্স না, ওটা তো আপনার রাইট। অ্যাকাউন্টে থাকতেছে।
জি জি জি, রাইট এটা রাইট। আপনার পেমেন্ট রিসিভ হবে না, এটা হবে কন্ট্রা। ঠিক আছে, স্যার থ্যাংক ইউ স্যার। ওকে জি। মানে কোম্পানির অ্যাকাউন্টে দিলে আপনার কোনটা হবে তাই তো স্যার, নাকি আর পার্টি অ্যাকাউন্টে দিলে এটা হবে পেমেন্ট? আমাদের নিজস্ব ইন্টারনাল যে ট্রানজেকশন থাকবে, কোম্পানির নিজস্ব ইন্টারনাল ট্রানজেকশন, এটা হতে পারে জি জি, এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, হতে পারে এক ব্যাংক। ব্যাংকের থেকে ক্যাশ, অথবা হতে পারে ক্যাশ থেকে ব্যাংকে জমা। এই তিনটা ট্রানজেকশনই হবে কন্ট্রা ভাউচারের মাধ্যমে। জি, সেটা আর আরটিজিএস হোক, সেটা বিএফটিএন হোক, যেটাই হোক, আপনার যেটাই আহ, হোক, ওইটা যেটাই আপনার হোক কোনটা কন্ট্রাই হবে আর হবে, কি। কন্ট্রা হবে, জি, রাইট। বাকি সব পেমেন্ট হবে আর কি। স্যার ওই যে ব্যাট এন্ড ট্যাক্স নিয়ে কিছু প্রশ্ন ছিল, সেটা হলো আমরা যে ব্যাটে আপনার ওই ইম্পোর্টের ক্ষেত্রে ওটা বুঝছি, তারপর সেলসের ক্ষেত্রে বুঝছি, জি, কিন্তু 1,80,000 পরে আবার কি জানি করলেন ওটা একটু মানে বুঝতে পারি না আর কি। ট্যাক্সের ক্ষেত্রেও সেম, যে ওই যে 1,00,000 দিয়ে মাইনাস করলেন কিভাবে জানো? বলতেছি। হ্যাঁ, এটা হলো যদি ধরেন যে আপনার ইম্পোর্টের এগেনস্টে আপনি ধরেন 50,000 টাকা আপনার ভ্যাট দিয়ে আসছেন, আর মাস শেষে যে সেল করছেন, করার পরে জি দেখা জি যাচ্ছে আপনি পার্টি থেকে 60,000 টাকা ভ্যাট কালেকশন করছেন, তাহলে আপনি 10,000 টাকা ভ্যাট বেশি কালেকশন করছেন না? জি জি জি, এখন এই 10,000 টাকা তো আপনার না, এটা কিন্তু সরকারের টাকা, সরকারের টাকা। তাই না? এখন আপনি কি করবেন, আপনি ওই 10,000 টাকা জমা দিবেন ব্যাংকে চালানের মাধ্যমে, চালানের মাধ্যমে জমা দিয়ে ওইটা আমরা পেমেন্ট দেখাইছি, অ্যাডভান্স ট্যাক্স ভ্যাটের জমা পেমেন্ট দেখাইছি, দেখানোর পরে তাহলে আমার অ্যাডভান্স কত হইলো, 60,000 টাকাই হয়ে গেল। একটা ইম্পোর্টের এগেনস্টে 50 দিছি, আর নগদ দিছি 10, তাহলে আমার কত জমা দেওয়া হইলো, 60,000। আর আমি 60,000। কালেকশন দিছি 60,000, তাহলে 60 মিলছে। এবার জি আমি জি স্যার। জানলাম করলে মিলবে, তা নাহলে মিলবে না। এইটাই ছিল ট্যাক্সের ক্ষেত্রেও ভ্যাটের ক্ষেত্রে একই কথা। আর এইভাবে যে ট্যাক্স যে কালেক্ট করি, এটা কি প্রতি মাসে মাসে কালেক্ট করতে হয় নাকি না প্রতি বছরে একবারে সবগুলা একসাথে, যেটা ওই যে প্রভিশন যেটা বুঝাইলেন আর কি, ট্যাক্সের না সেটা? ভ্যাটের? ট্যাক্সের। ট্যাক্সেরটা আপনি সারা বছর বিভিন্ন সময় যারা ওই যে আপনার বিলের এগেনস্টে ট্যাক্স কাটবে, ওই ট্যাক্স গুলো আপনি সারা বছর মানে রিসিভ করবেন, মানে হচ্ছে পার্টি থেকে আপনি এইটা নিয়ে আসবেন, নিয়ে আপনার এটা ফাইলে রাখবেন। এটা কি মাসে মাসে করা যায়? আপনার বিলের এগেনস্টে মূল কথা হলো যে যখনই আপনার কোনো পার্টি আপনাকে কোনো পেমেন্ট করতেছে কোনো বিলের এগেনস্টে, তখনই জি জি, কিন্তু সে আপনার যেটা কাটতেছে কাটা ফিগারটা সে 2-1 দিনের ভিতরে ট্যাক্স ব্যাংকে জমা দিয়ে দিবে। এটা হচ্ছে তার, সে তো এখানে 3 মাস রাখতে পারবে না। সে যখন আপনার বিল কাটবে, বিল থেকে আপনার ট্যাক্স কাটবে, ট্যাক্স কাটার পরেই যখন আপনার কম দিচ্ছে, আপনার বিল ছিল ধরেন যে 50,000 টাকা, সে দিল হলো আপনার 45,000 টাকা চেক, তাহলে আর জি 5,000 টাকার হিসাব সে বুঝাই দিবে না? জি জি জি, এখন ওই 5,000 টাকার হিসাব কিভাবে সে দিবে? সে আপনাকে একটা চালান দিবে যে ভাই আমি চালান। তোমার 5% কাটছিলাম বা 5,000 টাকা কাটছিলাম, এই নাও তোমার ট্যাক্সের চালান। এবার আপনি ওইটা ফাইল আপ করবেন এবং চালানটা কখন? ওইগুলো সেই চালানটা মনে করেন না যে বিলটা দিচ্ছে আমাকে এই মাসে 10 তারিখ, চালানটা মানে পেমেন্টটা দিছে আর কি আমাকে, তো চালানটা কবে চাইতে পারি তার কাছে আর কি, এই বাকি যেই? এইটা সর্বোচ্চ আপনি 1 সপ্তাহ 10 দিনের ভিতরে চাবেন। আচ্ছা আচ্ছা, ওটাই জিজ্ঞেস করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা যত আর্লি আপনি চাইতে পারেন। আপনি চাইলেও যখন চেক চেক দিচ্ছে তখনই বলেন যে আমার বাকি চেকের ইয়া কই, আপনি ওইটা দেন, তখন প্রভিশন অনুযায়ী অ্যাকাউন্টে আমি প্রতি মাসে মাসে পোস্টিং দিয়ে দিব, তাহলে টেস্টিং দিয়ে অ্যাকাউন্টটা দেবেন। হবে না? হ্যাঁ হ্যাঁ, তা নাহলে তো আপনার রিসিভেবল তো মিলবে না। মিলবে না। জি জি জি, হ্যাঁ, ঠিক আছে। ইয়ে, জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম জি। স্যার স্টক ভ্যালুর মধ্যে ওই যে কস্ট প্রাইজের বিষয়টা বলছিলাম আর কি। স্টক স্টক ভ্যালুটা কস্ট ভ্যালুতে থাকার জন্য ওটা তো এভারেজ রেটে আসে। আমরা দেখি আমাদের এই যে ইয়েতে যাই একটু, আমাদের স্টকে যাচ্ছি, এই স্টক সামারিতে যাচ্ছি, এরপরে হচ্ছে আমরা ধরেন ফিনিশ প্রোডাক্টসে যাচ্ছি, যাওয়ার পরে এন্টার দিচ্ছি। তো এই রেটটা বলতেছেন যে এটা কোন হ্যাঁ হ্যাঁ প্রাইস আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। এইটা এটা কোন প্রাইসে আছে বলতে যাচ্ছেন? এটা না না, হ্যাঁ ওই এটা কি এভারেজ রেটে আছে না কস্ট প্রাইজে আছে? এটা কস্ট প্রাইসেই থাকার কথা। কিন্তু এটা কিভাবে সেট হবে কস্ট প্রাইজে? কিন্তু সাধারণত সেল এবং ই করলে কস্ট প্রাইজে থাকে না, এভারেজ রেটে চলে যায়।
আচ্ছা, এইটা আমাদের দাঁড়ান একটু দেখি। আচ্ছা, এইটা আমি নেক্সট ক্লাসে আপনাকে একটু সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দিয়েন স্যার, আচ্ছা, কারণ ঠিক এটা আছে। তো খুব নাইলে ওইটা প্রফিট অ্যান্ড লসে বেশ একটা সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, আমি একটু এটা নোট রাখতে দিই, আমি এটা দেখে ওকে দিব ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার স্টকে যে ম্যাটেরিয়ালস প্রোডাক্ট গুলো আছে সেটা তো আমি ওই কস্টিং তো আমি ওই C&F এর যে খরচগুলা আমি পেমেন্ট করেছি, মানে টোটাল ইম্পোর্টের যে খরচ হয়েছে ওই কস্টিংটা তো ওই অ্যাভারেজ আমি ওখানে করবো আর কি, টোটাল খরচের উপরে তো আমি স্টকটা ওই মূল্যটা ওখানে বসাবো, তাই তো? আপনি ইম্পোর্টের সময় যখন ধরেন একটা র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করলেন, ঠিক আছে, ইম্পোর্টের সময় আপনি যেগুলা অ্যাডভান্স ট্যাক্স এবং অ্যাডভান্স ভ্যাট এইগুলাকে আপনি ওই প্রোডাক্ট কস্টিং এ ঢুকাইতে পারবেন না। এটা কিন্তু আপনার না, এটা ঢুকবে না, এটা কস্টিং এ যাবে না। কস্টিং এর বাইরে যে আপনার কিছু আছে কাস্টমস ডিউটি, যেটা আপনি রিবেট মানে রিবেট পাবেন না, আপনি কখনো এটা ক্লেম করতে পারবেন না যে খরচগুলা, সেই খরচগুলা আপনি প্রোডাক্ট কস্টিং এ ঢুকাই দিবেন। আর যেগুলো আপনি নেক্সট টাইম, এই যে আমরা ট্যাক্সের বিষয়টা এই যে এখন সমাধান করলাম, ভ্যাটের বিষয়টা সমাধান করলাম, এগুলা কিন্তু পরবর্তী সময়ে মানে আপনার ইয়া হয়েছে, এগুলা কিন্তু আপনার ওই প্রোডাক্ট কস্টিং এ যাবে না, ঠিক আছে। আর সিএনএফ কস্ট যেটা আছে, তারপরে কাস্টম ডিউটি টুকটাক এই খরচগুলো আছে, এগুলো আপনার প্রোডাক্ট কস্টিং এ ঢুকে যাবে, ঠিক আছে। স্যার আমাদের C&F কয়টা ক্লাস আছে? জি, আমাদের কয়টা ক্লাস আছে তাই বলুন? আজকে তো 13 নাম্বার ক্লাস। হ্যাঁ, টোটাল ক্লাস কয়টা স্যার? টোটাল 18টা ক্লাস হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে জি। আচ্ছা, স্যার ইয়া স্টকটা ক্লিয়ার ইয়া হলাম ভাই না। আছে আমাদের, এই যে জহিরুল ভাই তো আছেন তাই না? আমরা এই জায়গাটাতে আপনি একটু দেখেন, হ্যাঁ, এইখানে আপনার এই যে যখন আমরা স্টক ভ্যালুয়েশনে যাচ্ছি না, কস্ট প্রাইস আর হচ্ছে আপনার এই যে ট্রেড প্রাইসের যে এভারেজ প্রাইসটা আপনি বললেন যেটা, হ্যাঁ, জি জি স্যার, এখানে যাওয়ার পরে আমরা এই যে ভ্যালুয়েশন আছে না রাইট সাইডে, এই যে ভ্যালুয়েশন, জি জি এখানে যদি আমরা ক্লিক করি তো এই জায়গাটাতে আমাদের এই ভ্যালুটা বিভিন্ন ভাবে দেখার সুযোগ আছে। এই যে অ্যাট জিরো কস্ট, অ্যাট জিরো প্রাইস, এভারেজ কস্ট, এভারেজ প্রাইস, ডিফল্ট, ফিফো, ফিভো, পারপিচুয়াল, লাস্ট পারচেজ কস্ট, দেখছেন, লাস্ট সেলস প্রাইস, ফিফো অ্যানুয়াল, ফিফো, তার পারপিচুয়াল, মান্থলি এভারেজ কস্ট, তারপরে স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড প্রাইস, এই সবগুলোতে আপনি ভ্যালুয়েশন করতে পারবেন। আমাদের এখানে আছে ডিফল্টে যেটা আছে ওইটা আছে, ঠিক আছে। আপনি এইখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন ওই অনুযায়ী আপনার এখানে কস্টিংটা শো করবে। বাট ওইটা কি ফিক্সড ওইভাবেই হয়ে থাকবে? যেটা হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে দেখতে পারবেন এই যে ভ্যালুয়েশন থেকে, এখানে এই যে আপনার এটা আচ্ছা, এইখান থেকে আপনি দেখতে পারবেন। অর্থাৎ আমরা এই যে স্টক সামারিতে যাচ্ছি, তো স্টক সামারিতে ঢোকার পরে আমরা এইখানে ভ্যালুয়েশনটাতে গেলে কোন হ্যাঁ। ভ্যালুতে আমরা দেখতে চাচ্ছি সেটা আমরা এখানে দেখতে পারবো। জি জি, ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।